আসসালামু আলাইকুম। সততা মেডিকেল অ্যাডমিশন প্রকল্পের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা পড়ব জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ে চতুর্থ অধ্যায় রক্তবাহিকা থেকে শুরু করে আমরা হার্টের গঠন পড়ব, তারপরে আমরা প্যারারিসেপ্টরগুলো পড়ব, তারপরে হার্টের জাংশনাল টিস্যু নিয়ে পড়ব, আর অনেক কিছু পড়ব। তো তোমাদের এই চতুর্থ অধ্যায় যেটা আছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, যেটা রক্ত সংবহনের যে অধ্যায়টা, সেই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। প্রতি বছরই মেডিকেল ভর্তি পরীক্ষায় এখান থেকে এক বা একাধিক নৈবেত্তিক আসে, একাধিক নৈবেত্তিকে আসে। তো সেই জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্ব দিয়ে তোমাদের পড়া জরুরি। তো চলো আমরা শুরু করি। দেখো, প্রথমে আছে কি রক্তবাহিকা। তো রক্তবাহিকা বলতে আমরা কি বুঝি? রক্তবাহিকা হচ্ছে, দেখো চিন্তা করো, আমাদের যে রক্ত সংবহন তন্ত্র আছে, এই রক্ত সংবহন তন্ত্রটা একটা বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। বদ্ধ রক্ত সংবহন তন্ত্র বলতে আমরা কি বুঝি? যদি আমাদের দেহের রক্তগুলো একটা উন্মুক্ত পথে ঘুরে বেড়াইতো তাহলে এটাকে বলতাম মুক্ত রক্ত সংবহন তন্ত্র। কিন্তু আমাদের রক্ত কিন্তু কোনো মুক্ত পথে ঘুরে বেড়ায় না। আমাদের দেহে যত রক্ত আছে সবাই একটা বদ্ধ পথে ঘুরে বেড়ায়, বদ্ধ নালী পথের মধ্যে ঘুরে বেড়ায়। তাহলে যেই নালী পথের মধ্যে রক্তগুলো ঘুরে বেড়ায়, সেগুলো হচ্ছে আমাদের রক্তবাহিকা। এখন এখানে যে রক্তবাহিকার সংজ্ঞাটা দেওয়া আছে, এই সংজ্ঞাটা তোমাদের লাগবে না। তো মেডিকেল ভর্তি পরীক্ষায়, অ্যাডমিশন পরীক্ষা যখন তুমি দিতে যাবা, তখন তোমাদের জন্য এই বিষয়গুলো অনেক সহজ হয়ে যায়। যে সংজ্ঞা লাগে না, তারপরে লম্বা লম্বা বর্ণনা মুখস্থ করতে হয় না, লম্বা লম্বা বিষয় মুখস্থ করতে হয় না, তোমাকে জাস্ট ছোটো ছোটো পয়েন্টগুলো মনে রাখতে হয়। তো এই যে সংজ্ঞাটা আছে, এটা তোমার লাগবে না। তারপরে তুমি দেখো সামনে তোমাদের দেওয়া আছে ধমনী, শিরা আর কোষিক জালিকা। তো ধমনী, শিরা আর কোষিক জালিকার মধ্যে থেকে তোমাদের এই তিনটা নাম লাগবে। কি? টিউনিকা ইন্টিমা, টিউনিকা মিডিয়া, টিউনিকা এক্সটার্না। এগুলো কি? ধমনীর যে ওয়াল আছে বা প্রাচীর আছে, সে প্রাচীরটা 3 লেয়ারে বিভক্ত। শিরার ক্ষেত্রেও তাই। শিরার জন্য প্রাচীরটা 3 লেয়ারে বিভক্ত। ভিতরের লেয়ারের নাম টিউনিকা ইন্টিমা। টিউনিকা ইন্টিমা কি দিয়ে তৈরি? তুমি খেয়াল করো, টিউনিকা ইন্টিমা এন্ডোথেলিয়ামে তৈরি। তারপরে মাঝখানে আছে টিউনিকা মিডিয়া, এটা পেশিতন্তু দিয়ে তৈরি। আর তার ভিতরে, তার বাইরে, একদম বাইরের দিকে আছে টিউনিকা অ্যাডভেন্টেশিয়া বা টিউনিকা এক্সটার্না। এটা তৈরি আমার যোজক টিস্যুতে। তাহলে এই এতটুকুই হচ্ছে আমার এখান থেকে শিখার, যে টিউনিকা ইন্টিমা কিসে তৈরি? আমার এন্ডোথেলিয়ামে, টিউনিকা মিডিয়া পেশিতে, আর টিউনিকা এক্সটার্না বা অ্যাডভেন্টেশিয়া সেটা হচ্ছে যোজক টিস্যুতে। ওকে। আর তারপরে এই পৃষ্ঠায় আরেকটা জিনিস আমার পড়ার আছে, সেটা হচ্ছে ধমনী ও শিরার পার্থক্য। ধমনী ও শিরার পার্থক্য। ধমনী শিরার পার্থক্যটা বোঝার আগে আমাদেরকে ধমনী, শিরা এবং কোষিক জালিকার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তো প্রথমত মনে রাখবা যে আমাদের দেহের হৃৎপিণ্ড থেকে যে নালীগুলো বের হয়ে যায়, সেগুলো হচ্ছে ধমনী। সেটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করুক বা না করুক, হৃৎপিণ্ড থেকে বের হয়ে যাচ্ছে মানে ধমনী। আমাদের একটা প্রচলিত ধারণা আছে যে ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে। কথা সত্য, ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্তই বহন করে, কিন্তু এটার ব্যতিক্রম তুমি পাবা। কিন্তু ধমনী যে সব ক্ষেত্রে অক্সিজেন থেকে হৃৎপিণ্ড থেকে বাইরে বের হয়ে যায়, এইটার কোনো ব্যতিক্রম তুমি পাবা না। ধমনী 100% ক্ষেত্রেই আমার হৃৎপিণ্ড থেকে বের হবে। আর শিরা সকল ক্ষেত্রে হৃৎপিণ্ডে প্রবেশ করবে। আর ধমনী হৃৎপিণ্ড থেকে বের হইলো, দেহের বিভিন্ন অঙ্গে রক্ত নিয়ে গেল। এখন দেহের বিভিন্ন অঙ্গে যে সে রক্ত নিয়ে গেল, এখন তো তার রক্তগুলাকে বিভিন্ন কোষে কোষে পৌঁছে দিতে হবে। মানে রক্তে থেকে অক্সিজেন, খাদ্যসার, বর্জ্য পদার্থ, এগুলোর আদান প্রদান কিসের সাথে হয়? কোষের সাথে হয়। তাহলে কোষের মধ্যে যে আদান প্রদানটা ঘটানো দরকার, তাহলে কোষ পর্যায়ে যাওয়ার জন্য ধমনী কী করতে হবে? সূক্ষ্ম হইতে হবে। এত মোটা মোটা ধমনী, এত বড় বড় নালী, এগুলা কোষের সাথে আদান প্রদান করতে পারে না। কোষের সাথে আদান প্রদান করতে হলে আমার ধমনীকে সূক্ষ্ম হইতে হবে। সেই জন্য সে সূক্ষ্ম শাখা প্রশাখা বা জালকে বিভক্ত হয়, তখন সেটাকে বলে কৈশিক জালিকা। কৈশিক জালিকা আবার জোড়া লেগে 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 আবার পুনরায় বড় নালীকে পরিণত হয়, তখন সেটাকে বলে শিরা। সেই শিরে আমার হৃৎপিণ্ডে ফেরত আসে। তাহলে ধমনী, শিরার, কৈশিক জালিকার কনসেপ্ট যখন আমার ক্লিয়ার হলো, তখন আমি শুধু নৈবেত্তিকের জন্য এই ছকটাকে পড়ব। এই ছকটা পড়লে এই পৃষ্ঠার নৈবেত্তিক আমার শেষ, একদম সোজা। দেখো এতক্ষণ আমি যা বললাম সেখান থেকে তোমার 3-4টা পয়েন্ট হয়ে যাবে। ধমনী হৃৎপিণ্ডে উৎপন্ন হয়, আর শিরা কৈশিক জালিকা উৎপন্ন হয়, হৃৎপিণ্ডে সমাপ্ত হয়। এতক্ষণ এগুলো পড়লাম।
তারপরে দেখো রক্ত প্রবাহের দিক হৃৎপিণ্ড থেকে সারা দেহে, আর সারা দেহ থেকে হৃৎপিণ্ডের দিকে শিরায়। আর রক্তের প্রকৃতি আমি বলতে দিচ্ছি যে ধমনী সকল ক্ষেত্রেই অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে, ব্যতিক্রম কি পালমোনারি ধমনী। তার মানে কি পালমোনারি ধমনী কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে। এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। যদি প্রশ্ন করে যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কোন ধমনী বহন করে, এক কথায় উত্তর দিবা পালমোনারি ধমনী, কারণ এটি একমাত্র ধমনী যেটা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে। আর শিরার ক্ষেত্রে অনুরূপ ব্যতিক্রম আছে, যে সকল শিরা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে, ব্যতিক্রম একমাত্র পালমোনারি শিরা ও অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে। আর বাকি তিনটা পয়েন্ট তো আগের কথা থেকে হয়ে গেল। এখন বাকি তিনটা পয়েন্ট কি, প্রাচীর, লুমেন ও কপাটিকা। তো চলো আমরা একটা ছবি দেখি। আমরা তোমাদের জন্য অনেক ছবি দেখাবো, ছবিগুলোর মাধ্যমে তোমাদের ভিজুয়ালাইজেশন সুন্দর হবে, তোমরা জিনিসগুলোকে ভালোভাবে মনে রাখতে পারবা, খালি মুখস্থ করে সহজে মনে রাখতে পারবা না। তাহলে দেখো এই যে ছবিটা, এই ছবিতে তুমি দেখো লালটা দিয়ে ধমনীকে ইঙ্গিত করা হয়েছে আর নীলটা দিয়ে শিরাকে ইঙ্গিত করা হয়েছে। তাহলে লালটা কি আমার, লালটার প্রাচীর দেখো পুরু আর নীলটার প্রাচীর দেখো আমার পাতলা। লালটার প্রাচীর তুমি দেখো, লালটার প্রাচীর যথেষ্ট পুরু, এই হচ্ছে প্রাচীরটা। তাহলে এই প্রাচীরটা কিন্তু যথেষ্ট আমার পুরু, আর এই শিরার প্রাচীরটা কি তুলনামূলক পাতলা। ধমনীর প্রাচীর পুরু হওয়ার একটা কারণও কিন্তু আছে। মনে রাখবা যে ধমনীতে রক্ত প্রবাহিত হয় হৃৎপিণ্ডের পাম্পিং ক্রিয়ার ফলে। হৃৎপিণ্ড পাম্প করে, ফলে যে শক্তিশালী ধাক্কা তৈরি হয়, রক্তের যেটা ফ্লো তৈরি হয়, ধাক্কা তৈরি হয়, সেই ধাক্কার প্রভাবে ধমনীতে রক্ত ফ্লো করে। আর শিরায় এরকম কোনো পাম্পিংই বিষয় নাই, শিরায় আস্তে 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 কম শক্তি রক্ত গমন করে। তাহলে ধমনীতে একটা ধাক্কা তৈরি হয়, একটা চাপ তৈরি হয়, সেই চাপটাকে বা ধাক্কাটাকে সামাল দেওয়ার জন্য ধমনীর প্রাচীর হইতে হয় পুরু। আর শিরায় সেরকম কোনো ব্যাপার নাই, তাই শিরার প্রাচীর হয় পাতলা। আর প্রাচীর যদি পুরু হয় তাইলে ভিতরে লুমেন বা গব্বরটা কীরকম হবে বলো, তোমার ছবিতেই দেখতে পাইতেছ। প্রাচীর পুরু মানে ভিতরে লুমেন বা গব্বরটা হবে ছোট, তোমরা ছবিতে স্পষ্ট দেখতে পাইতেছ। এই যে তোমরা ছবিতে স্পষ্ট দেখতে পাচ্ছ, ভিতরে এখানে ভিতরের লুমেনটা এখানে ছোট আর এখানে বড়। কারণ কি প্রাচীর পাতলা মানে কি ভিতরে লুমেনের জন্য জায়গা বেশি, ইজি। এখন কপাটিকার বিষয়ে আসি। কপাটিকা কি, প্রথমে তোমাদের কপাটিকা চিনতে হবে। মনে করো আমি একটা নালী আঁকি, এই যে আমি আঁকতেছি এটা রক্তনালী আঁকতেছি, এই একটা রক্তনালী আমি এঁকে ফেললাম। তাহলে এই যে রক্তনালীটা আমি আঁকলাম, এই রক্তনালীর মধ্যেই মনে করো যে এইরকম গঠন থাকে, এই যে এইরকম গঠন, এই যে গঠনটা আমি আঁকলাম না, এই গঠনটার কাজ কি তুমি জানো? এই গঠনটার কাজ হচ্ছে যে রক্তটাকে মনে করো নিচ থেকে উপরের দিকে যেতে দিবে, কিন্তু উল্টা দিকে নিচের দিকে নামার সময় এভাবে আটকায় যাবে, এইভাবে আটকায় যাবে, আটকায় গিয়ে এটারে আর উল্টো দিকে নামতে দিবে না। এই জিনিসগুলো হচ্ছে কপাটিকা। কপাটিকার কাজ ওই একটাই, ব্যাকফ্লো প্রতিরোধ করা। এই কপাটিকা যদি আমাদের ধমনীতে থাকে, শিরায় থাকে বা যেইখানেই থাকুক, এটার কাজ একটাই, উল্টা দিকে যাতে রক্ত ফেরত আসতে না পারে সেইটাকে প্রতিরোধ করা। এভাবে বন্ধ হয়ে গিয়ে যাতে রক্তটা উল্টা দিকে ফেরত আসতে না পারে সেই জন্য কাজ করা। তাহলে এই যে আমার কপাটিকা আছে, এই কপাটিকা শিরায় কেন দরকার, ধমনীতে কেন দরকার নেই? আমি একটু আগে বলছি ধমনীতে প্রচণ্ড শক্তি নিয়ে হৃৎপিণ্ডের পাম্পিং ক্রিয়ার ফলে রক্ত ফ্লো করে, আর শিরায় সেরকম কোনো পাম্পিং ক্রিয়া নাই, রক্ত কোনো শক্তি তেমন কোনো শক্তি বা ধাক্কা নিয়ে চলাচল করে না। সেজন্য ধমনীতে ব্যাকফ্লো হওয়ার সুযোগ না থাকলেও শিরায় ব্যাকফ্লো হওয়ার সুযোগ আছে। আর যেহেতু শিরায় ব্যাকফ্লো হওয়ার সুযোগ আছে, তাই ব্যাকফ্লো যাতে না হইতে পারে সেই জন্যই আমার শিরায় কপাটিকা থাকে। তো এই হয়ে গেল ধমনী শিরার পার্থক্য। আর এখান থেকে আসলে আমার এতটুকুই আসবে, আর নতুন কিছু আসার নাই। তো হয়ে গেল আমার এই পৃষ্ঠাটা, খুব সহজ। চলো পরের পৃষ্ঠায় যাই। এবার আসো মানব হৃৎপিণ্ড। মানব হৃৎপিণ্ড থেকে তুমি কি পড়বা? দেখো এখানে তোমার দেখো হৃৎপিণ্ডের সংজ্ঞা দেওয়া আছে, পুরো পেশিবহুল ছন্দময় অঙ্গ। এগুলো তোমাদের সংজ্ঞা টঙ্গা লাগবে না, তোমাদের সংজ্ঞা বাদ গেল, কারণ তোমরা মেডিকেল প্রশ্ন দিতে আসতো, মেডিকেল পরীক্ষা দিতে আসতো। তারপরে এখানে তোমার 2600 মিলিমিটার পাম্প করে, ওজন, এগুলো কম ইম্পর্টেন্ট, একটু দেখতে পারো কিন্তু এগুলো কম ইম্পর্টেন্ট। এটা মনে রাখবা যে ভ্রূণ অবস্থায় 4 সপ্তাহ বয়সে হৃদস্পন্দন শুরু হয়, এটা মনে রাখবা। আর এটা অবস্থানটা তোমাদের ভালো একটা আইডিয়া থাকতে হবে। তোমরা মেডিকেলে পড়তে যেতেছো, ডাক্তার হবা, তো সেই ক্ষেত্রে তোমাদের হৃৎপিণ্ডের অবস্থান সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকতে হবে। হৃৎপিণ্ড থাকে আমাদের দুই ফুসফুসের মাঝখানে, অর্থাৎ বুকের মাঝখানে একটুখানি বাম দিকে মুখ করে। ক্যামেরায় তোমাদের স্ক্রিনে কীরকম বাম দিকে আসতেছে আমি জানি না, কিন্তু আমার এটা বাম দিক। তাহলে
এদিকে একটু বাম দিকে মুখ করে থাকে হৃৎপিণ্ডটা, দুই ফুসফুসের মাঝখানে থাকে। আচ্ছা, তাহলে এটা পড়া হইলো। এখন আরেকটা জিনিস আমরা ছবি দেখি, দাঁড়াও আমরা ছবিটা অন করি, তোমাদের ছবি দেখার মাধ্যমে তোমাদের ভিজুয়ালাইজেশন আমরা বৃদ্ধি করার চেষ্টা করি। তো আমরা ছবিগুলো রাখছি, দেখো পরের ছবিতে হৃৎপিণ্ড আছে, এই যে এই ছবিটা দেখো, এই আমাদের হৃৎপিণ্ড। তো এই যে হৃৎপিণ্ডটা আছে, এই হৃৎপিণ্ডটার এই জায়গাটায় চওড়া অংশটা হচ্ছে বেস। এই চওড়া অংশটাকে কি বলে? বেস বলে। আর এই চওড়া অংশটা কি হচ্ছে, এইভাবে চোখা হয়ে আসছে, এভাবে চোখা হয়ে আসছে। তাহলে এই জায়গাটাকে কি বলে? এই জায়গাটাকে বলে অ্যাপেক্স। ওইটা হলো বেস, আর এই চোখা অংশটা হচ্ছে আমার অ্যাপেক্স। তাহলে অ্যাপেক্স কোন দিকে থাকে? অ্যাপেক্স থাকে নিম্নমুখী, নিচের দিকে। তোমরা ছবিতে দেখতে পেয়েছো অ্যাপেক্সটা নিম্নমুখী আর বেসটা কি ঊর্ধ্বমুখী। আর অ্যাপেক্সটা কোথায় থাকে? পঞ্চম আর ষষ্ঠ পরশুকার ফাঁকে। অ্যাপেক্সটা কোথায় থাকে? পঞ্চম আর ষষ্ঠ পরশুকার ফাঁকে। তাহলে এই জিনিসগুলো এখান থেকে মনে রাখলে যথেষ্ট। তাহলে দেখো এখানে এই কথাগুলো বলা হয়েছে। দেখো অ্যাপেক্স তোমাদের দেখো এখানে দেখো, এই যে সুচালু শীর্ষ দেশে অ্যাপেক্সের কথা বলছে, চওড়া গোড়া ঊর্ধ্বমুখী থাকে, তারপরে হৃৎপিণ্ড দুই ফুসফুসের মাঝখানে বাম দিকে থাকে, পঞ্চম ষষ্ঠ পরশুকার ফাঁকে থাকে, এগুলাই, এই বের বেরিয়ে কিছু নাই। হ্যাঁ, হৃৎপিণ্ডের দৈর্ঘ্য প্রস্থটা একটু দেখো। আচ্ছা, এবার আসি আবরণ। হৃৎপিণ্ডের আবরণ আর প্রাচীর। তো আবরণ আর প্রাচীরের মধ্যে ডিফারেন্সটা কি? হৃৎপিণ্ডের আবরণ এক জিনিস, প্রাচীর কিন্তু আরেক জিনিস। দুইটা শুনতে অনেকের কাছে একই রকম মনে হইতে পারে যে আবরণ প্রাচীর একই তো, অনেকটা। আসলে এক না। দেখো প্রাচীর কোনটা আর আবরণ কোনটা, লক্ষ্য করো। এই যে আমাদের হৃৎপিণ্ডটা আছে, এই হৃৎপিণ্ডটা যে ওয়াল বা দেয়াল বা যে পেশি নিয়ে গঠিত হয়েছে, সেই পেশিটা কি করছে? হৃৎপিণ্ডের দেয়ালটাকে তৈরি করছে। এই যে এই ছবিতে দেখো, এই যে এইগুলো হচ্ছে হৃৎপিণ্ডের দেয়াল। এটা কি হৃৎপিণ্ডের দেয়াল। তাহলে এই যে হৃৎপিণ্ডের দেয়ালটা, এই হৃৎপিণ্ডের দেয়ালটাই হচ্ছে হৃৎপিণ্ডের প্রাচীর। আর এই পুরো আসল হৃৎপিণ্ডটাকে ঘিরে পাতলা একটা পর্দা আছে, পাতলা পর্দা, এটা হচ্ছে আবরণ। তো আবরণ আর প্রাচীর একদম সোজা, একেবারে সোজা। দেখো আবরণ হচ্ছে দুই স্তরী, বাইরের দিকে তন্তুময় ফাইব্রাস পেরিকার্ডিয়াম, তন্তুময় ফাইব্রাস পেরিকার্ডিয়াম, ভিতরের দিকে সেরাস পেরিকার্ডিয়াম। সেরাস পেরিকার্ডিয়াম আবার দুই ভাগ, বাইরে প্যারাইটাল, ভিতরে ভিসেরাল। শেষ শেষ, আবরণ এতটুকুই। আর আরেকটা জিনিস পড়বা, সেটা কি? প্যারাইটাল আর ভিসেরালের মাঝখানে থাকে পেরিকার্ডিয়াল ফ্লুইড। এই পেরিকার্ডিয়াল ফ্লুইডের কাজ কি? পেরিকার্ডিয়াল ফ্লুইডের কাজ হচ্ছে আমার এই যে হৃৎপিণ্ডটাকে তাপ, চাপ ও ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করা। দুইটা স্তরের মাঝখানে যখন ফ্লুইড থাকবে, তখন এটা কি হবে? ঘর্ষণটা, তারপরে তাপ, চাপ, এই জিনিসগুলো আমার হৃৎপিণ্ডের উপর পড়বে না। এটা এই ফ্লুইডটা অ্যাবজর্ব করে নেবে বা ফ্লুইডটা মেনটেন করবে। তাহলে এতটুকুই এখান থেকে পড়া। এবার আসলে প্রাচীরে। তো প্রাচীর আমি একটু আগে বলছি যে প্রাচীর মূলত কী দিয়ে তৈরি? পেশি দিয়ে তৈরি। যেন তেন পেশি না, কার্ডিয়াক পেশি দিয়ে তৈরি। আমাদের কিন্তু তিন ধরনের পেশি আছে। একটা আছে আমাদের হাতে বা পায়ে, এগুলো হলো কঙ্কাল পেশি বা ঐচ্ছিক পেশি, ইচ্ছা মতো নাড়িতে চাড়িতে পারি। আরেকটা হলো অনৈচ্ছিক পেশি, মসৃণ পেশি। মসৃণ পেশি কোনটা? যেগুলো আমাদের আমাদের পৌষ্টিক নালীর দেয়ালে থাকে, রক্তনালীর দেয়ালে থাকে, ওগুলা। আর আরেকটা বিশেষ ধরনের পেশি আমাদের শরীরে আছে, সেই বিশেষ ধরনের পেশিটা হচ্ছে কার্ডিয়াক পেশি। এই কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্য কি? এটা গঠনগতভাবে আমার অনেকটা ঐচ্ছিক পেশির মতো, কিন্তু কাজ করে অনৈচ্ছিক পেশির মতো। ইচ্ছা মতো নাড়ানো চাড়ানো যায় না, নিজে নিজে নড়ে চড়ে। তাহলে সেই জন্য এটা কাজ করে কার মতো? অনৈচ্ছিক পেশির মতো। গঠনটা কার মতো? ঐচ্ছিক পেশির মতো। আমাদের ছবিতে আমরা দেখাবো। তার আগে আমরা প্রাচীর সম্পর্কে একটু আইডিয়া নিই। দেখো আমি যেটা বললাম, যে কথাটা বললাম যে হৃৎপিণ্ডের প্রাচীর যেটা আছে, প্রাচীরটা মূলত আমার হৃৎপেশি দিয়ে তৈরি। তবে হৃৎপেশির বাইরে এবং ভিতরে যোজক টিস্যুর লেয়ার আছে। ঠিক আছে, এই যে হৃৎপেশি দিয়ে আমার প্রাচীরটা তৈরি, হৃৎপেশির বাইরে একটা যোজক টিস্যুর পাতলা লেয়ার আছে, ভিতরে যোজক টিস্যুর পাতলা লেয়ার আছে। দুইটা যোজক টিস্যুর লেয়ারের মাঝখানে আমার হৃৎপেশি। তাহলে এই বাইরের লেয়ারটা, যেটা যোজক টিস্যুর বাইরের লেয়ার, যোজক টিস্যুর এই বাইরের লেয়ারটাকে বলবো আমি এপিকার্ডিয়াম। এটা যোজক টিস্যুতে তৈরি। আর যোজক টিস্যুর ভিতরের লেয়ারটাকে বলবো আমি এন্ডোকার্ডিয়াম। শেষ। আর বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে কোথায়? আমার এপিকার্ডিয়ামে। এপিকার্ডিয়ামে বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে। আর মায়োকার্ডিয়াম তো কার্ডিয়াক পেশি দিয়ে তৈরি বললাম, মাঝখানের স্তর মায়োকার্ডিয়াম।
তো এতটুকু এখান থেকে পড়া, তো প্রাচীরও আমার হয়ে গেল। এখন আসো হৃদপেশির বৈশিষ্ট্যগুলো আমরা পড়ি। দেখো হৃদপেশির বা কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্য। তো কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্য দেখার জন্য আমরা একটা ছবি দেখি, আবার আমরা ছবিতে চলে যাই। এই যে এই ছবিটার দিকে লক্ষ্য করো, এই দেখো এই ছবিটার মধ্যে ওই যে উপরেরটা হচ্ছে আমার কার্ডিয়াক মাসেল, এই যে এটা কার্ডিয়াক মাসেল, এটা হচ্ছে স্কেলেটাল মাসেল বা কঙ্কাল পেশি বা ঐচ্ছিক পেশি, আর নিচেরটা হচ্ছে আমার স্মুথ মাসেল বা অনৈচ্ছিক পেশি। তাহলে তুমি একটু চিন্তা করে বলো, এই যে আমার কার্ডিয়াক পেশি আছে ওর মিল কার সাথে বেশি? এই ঐচ্ছিক পেশির সাথে দেখতে মিল বেশি, নাকি না দেখতে অনৈচ্ছিক পেশির সাথে মিল বেশি? বলো তো, তোমরাই বলবা। যে দেখো, দেখেন ভাই, যে এইটার এরকম আড়াআড়ি দাগ আছে, তারপর সমান্তরাল সমান্তরাল লম্বা লম্বা তন্তু আছে। তাইলে এইটা মূলত নলাকার তন্তু, আড়াআড়ি দাগের দেখতে অনেকটা আমার ঐচ্ছিক পেশির মতো। তাহলে গঠনগতভাবে কার্ডিয়াক পেশি কার মতো? অনেকটা ঐচ্ছিক পেশির মতো। কিন্তু কাজ করে কার মতো? অনৈচ্ছিক পেশি বা মসৃণ পেশির মতো। কারণ কি, নিজে নিজে সংকুচিত প্রসারিত হয় না। দুইটা বৈশিষ্ট্য এখানে হয়ে গেল, যে গঠনগতভাবে ঐচ্ছিক পেশির মতো, কার্যগতভাবে অনৈচ্ছিক পেশির মতো। তারপরে দেখো গঠনগতভাবে ঐচ্ছিক পেশির মতো হইলো, একটু পার্থক্য আছে দেখতে। কি পার্থক্য আছে তুমি চোখে দেখে বলো কি আছে? এক নম্বর পার্থক্য হইতেছে যে এইরকম শাখা তন্তু আছে। এটার মধ্যে দেখো এই তন্তুটার সাথে এই তন্তুর কোনো শাখা দিয়ে কানেক্ট নাই, কিন্তু কার্ডিয়াক পেশিগুলো শাখা দিয়ে কানেক্টেড। কার্ডিয়াক পেশিগুলো কি শাখা দিয়ে কানেক্টেড? তাহলে এইটা একটা পার্থক্য আছে। আর আরেকটা গঠনগত পার্থক্য কি, ইন্টারকালেটেড ডিস্ক থাকে। কার্ডিয়াক পেশিতন্তু বা পেশিকোষগুলোর মাঝখানে পরস্পর ইন্টারকালেটেড ডিস্ক থাকে। এইটা কার্ডিয়াক পেশির সিগনেচার বৈশিষ্ট্য। না মসৃণ পেশিতে থাকে, না ঐচ্ছিক না কঙ্কাল পেশিতে থাকে, কোথাও এটা থাকে না। ইন্টারকালেটেড ডিস্ক শুধুমাত্র কার্ডিয়াক পেশিতে দেখা যায়। হয়ে গেল আরেকটা বৈশিষ্ট্য। আর আরেকটা বৈশিষ্ট্য আছে যে এটার মাত্র একটা নিউক্লিয়াস থাকে। একটা নিউক্লিয়াস বলতে একটা কোষের জন্য বা একটা পেশিতন্তুর জন্য একটা মাত্র নিউক্লিয়াস। যে জায়গায় আমার স্কেলেটাল মাসেল বা কঙ্কাল পেশিতে একটা পেশিতন্তুর জন্য অনেকগুলো নিউক্লিয়াস থাকে। তাহলে এই হলো আমার কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্য। কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্যগুলো আমরা শেষ করে ফেললাম। তাহলে আর এখান থেকে আরেকটা জিনিস পড়বা, সেটা হচ্ছে সার্কোলেমা। দেখো আমি তোমার দেখাই সার্কোলেমা দেখো, তোমরা যে প্লাজমা মেমব্রেনের কথা শুনছো না? প্লাজমা মেমব্রেনকে আমরা কি বলি? প্লাজমা লেমা বলি। আর সাইটোপ্লাজম কি আছে না? তাহলে সাইটোপ্লাজম বা প্লাজমা লেমা এইগুলো যখন এই ইয়াতে আসবে, পেশি কোষের বেলা আসবে, তখন নাম চেঞ্জ হয়ে যাবে কি, সার্কোপ্লাজম, সার্কোলেমা। সাইটোপ্লাজম হয়ে গেছে সার্কোপ্লাজম, প্লাজমা মেমব্রেন হয়ে গেছে প্লাজমা লেমা হয়ে গেছে সার্কোলেমা। তো পেশিতন্তুর বেলা এগুলোর নাম পরিবর্তন হয়ে গেল, জিনিস ওই একই। আর এই যে আমাদের পেশিগুলো সংকোচন প্রসারণ হয়, এই সংকোচন প্রসারণের জন্য যে তন্তুগুলো সাহায্য করে সেগুলোর নাম হচ্ছে মায়োফাইব্রিল। এখান থেকে এতটুকুই পড়া। আর কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্যগুলো তোমাদের বললামই। তাহলে এই বৈশিষ্ট্যগুলো পড়বা, 4-5টা বৈশিষ্ট্য আছে, আর সার্কোপ্লাজম, সার্কোলেমা, মায়োফাইব্রিল, এই 3টা কথা পড়বা। তাহলে এই পৃষ্ঠা পড়া আমার শেষ। তাহলে দেখো পড়া কিন্তু আসলে খুব কমই। তাহলে একটু টেকনিক করে যে কোন জায়গাগুলো লাগবে, কোন জায়গাগুলো লাগবে না, কোন জিনিসটা আমার মাথায় রাখলে হবে, কোনটা আমার বুঝতে হবে, সেইগুলো যদি বুঝে বুঝে পড়ে যাও তাহলে খুব সহজেই তোমার মনে থাকবে। তাহলে এবার আসো হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সমূহে আমি আসি। তো হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, তারপরে হৃৎপিণ্ডের ওই কপার্টিকা, অন্তঃএট্রিয়াল পর্দা, অন্তঃভেন্ট্রিকুলার পর্দা, তারপরে আরও আছে আমাদের সুপারিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, এওট্রা। এই সব কিছু তুমি মুখস্থ করে কখনো মনে রাখতে পারবা না, তোমার আগে ছবি দেখে ভিজুয়ালাইজ করতে হবে। তাহলে চলো আমরা ছবিটা দেখি। আগে যে হার্টের ছবিটা দেখাইছিলাম, সেই হার্টের ছবিতে আমরা আবার চলে যাই। দেখো এই ছবিটার দিকে লক্ষ্য করো, হার্টের এই ছবিটার দিকে লক্ষ্য করো। এই ছবিতে দেখো হৃৎপিণ্ডটা 4টা ফাঁপা জায়গা নিয়ে গঠিত। এই যে একটা ফাঁপা জায়গা, একটা ফাঁপা জায়গা, একটা ফাঁপা জায়গা, একটা ফাঁপা জায়গা, মোট 4টা ফাঁপা জায়গা না? প্রকোষ্ঠ মানে কি? ফাঁকা জায়গা। চেম্বার মানে কুঠুরি মানে কি? ফাঁকা জায়গা। তাহলে এই 4টা প্রকোষ্ঠ। তাহলে উপরের দুটাই কি বলে? অলিন্দ বলে বা এট্রিয়াম বলে। নিচের দুইটাকে বলে ভেন্ট্রিকল। উপরের দুটো অলিন্দ, নিচের দুটো ভেন্ট্রিকল। এখন আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, মনে রাখবা অঙ্গ প্রত্যঙ্গের বেলা দিকটা উল্টে যায়। অর্থাৎ তোমার খাতা বা স্ক্রিন বা বইয়ের যেটা বাম দিক, তোমার অঙ্গের সেটা ডান দিক। আর বইয়ের যেটা বাম দিক, অঙ্গের সেটা, বইয়ের যেটা ডান দিক, অঙ্গের সেটা বাম দিক। তাহলে এগুলো হচ্ছে কি? বাম এট্রিয়াম আর বাম ভেন্ট্রিকল।
আর এটা কি ডান এট্রিয়াম আর ডান ভেন্ট্রিকল। তাহলে ডান এট্রিয়াম ডান ভেন্ট্রিকল আমরা চিনে ফেললাম। এখন তোমাদের প্রশ্নগুলো আসে যে ডান এট্রিয়ামে কোথা থেকে রক্ত আসে, ডান এট্রিয়াম থেকে কোথায় রক্ত যায়, এরকম ডান নিলয় থেকে কোথায় যায়, ঠিক আছে, এইসব ধরনের প্রশ্ন আসে। এই ধরনের প্রশ্ন তুমি যদি একবার হৃৎপিণ্ডের সার্কিটটা বুঝে ফেলো তাহলে এই ধরনের প্রশ্ন তোমার জন্য জলভাত। তো চলো আমরা আস্তে আস্তে সার্কিট বুঝি পড়ি, আর আমরা এর সাথে সাথে বিভিন্ন অঙ্গগুলো, বিভিন্ন হৃৎপিণ্ডের যে পার্টসগুলো আছে, অঙ্গগুলো আছে, ওইগুলোকেও চিনি। আসো এগুলো মুছে দিই। এট্রিয়াম ভেন্ট্রিকল তোমরা চিনে ফেললা। এখন আসো খেয়াল করো, সবসময় মনে রাখবা যে দেহের যেখানে রক্ত যাক না কেন, রক্ত হৃৎপিণ্ডে ফিরে এট্রিয়াম হয়ে, অর্থাৎ এট্রিয়াম হয়ে অঙ্গ হৃৎপিণ্ডে, রক্তগুলো হৃৎপিণ্ডে ফিরে আর বের হয়ে যায় ভেন্ট্রিকল থেকে। ভেন্ট্রিকল থেকে রক্ত বের হয়ে যায় আর এট্রিয়ামে রক্ত ফিরে। তাহলে এখন যদি আমি বলি যে সবার আগে এট্রিয়াম প্রসারিত হবে, এট্রিয়ামে প্রসারণ হবে, তার মানে কি এট্রিয়াম রক্তটাকে টান দিতেছে, যে টান দিলে রক্ত এট্রিয়ামে আসবে। আসলে দেখো, তুমি দেখো আমার এদিকে একটা জিনিস খেয়াল করো, যে এই যে আমার ডান দিকটা দেখো নীল কালার দিছে আর বাম দিকটা পুরোটাই লাল কালার দিছে। তাহলে ডান দিকটা নীল কালার দেওয়া, বাম দিকটা লাল কালার দেওয়ার কারণ কি? তোমাদের বইয়ের ছবিতে দেখো, ইন্টারনেটের ছবিতে দেখো, যেই জায়গার ছবি তুমি দেখবা বা ডান দিকটা নীল আর বাম দিকটা লাল, তাহলে ডান দিকটা কি দোষ করলো যে ওর টকটকে লাল রঙটা দেওয়া গেল না, আর বাম দিকটা কি এমন সুবিধা করে ফেললো যে ওই লাল রঙটা দেওয়া হইলো? এটা কেউ শখে দেয় নাই। মনে রাখবা যে হৃৎপিণ্ডের বাম দিক সবসময় অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে কাজ করে। হৃৎপিণ্ডের বাম দিক মানেই অক্সিজেন সমৃদ্ধ রক্ত, বাম দিক মানেই অক্সিজেন সমৃদ্ধ রক্ত, ডান দিক মানেই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। তাহলে বাম দিক যদি আমার অক্সিজেন সমৃদ্ধ রক্ত হয়, তাহলে যেহেতু অক্সিজেন সমৃদ্ধ রক্ত টকটকে লাল, সেই জন্য এটাকে লাল বা গোলাপি দিয়ে প্রকাশ করে। আর যেহেতু কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত একটু কালচে লাল, সেই জন্য সেটাকে কন্ট্রাস্ট বোঝানোর জন্য আমার নীল দিয়ে ইঙ্গিত করে। নীল দিয়ে তাহলে কি বোঝায়? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। আর লাল দিয়ে কি বোঝায়? অক্সিজেন সমৃদ্ধ রক্ত। আর যেহেতু বাম দিকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত থাকে, তাই সবসময় বাম দিকটাকে লাল দিয়ে মার্ক করে। এই দেখো, আবার দেখো এখানে দেখো, এই যে এওট্রা আছে, এওট্রা নিয়ে সামনে আমরা পড়বো, এওট্রা লাল দিয়ে মার্ক করছে, মানে কি এওট্রা দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত চলে। ঠিক আছে, এই যে পালমোনারি শিরা দিয়ে কি ধরনের রক্ত চলে, একটু আগে পরে আসছি, অক্সিজেন সমৃদ্ধ রক্ত। তাহলে এটাই কি দিয়ে মার্ক করছে? লাল দিয়ে মার্ক করছে। তাহলে এইটা আমরা বুঝে ফেললাম। তাহলে ডান দিকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। তাহলে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যদি ডান দিকে থাকে, তাহলে ডান এট্রিয়াম যদি প্রসারিত হয়, তাহলে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কোথা থেকে আসবে বলতো? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তের উৎস কি? আমাদের যে সংবহন আছে, সংবহন মূলত দুই ধরনের, মূলত হ্যাঁ, বড় বড় সংবহন দুই ধরনের। একটা হচ্ছে পালমোনারি আর আরেকটা হচ্ছে সিস্টেমিক। পালমোনারি আর সিস্টেমিক, এই পালমোনারি আর সিস্টেমিকের মধ্যে তুমি একটু মনে রাখো যে পালমোনারি মানে হচ্ছে ফুসফুসের সাথে রক্তের আদান প্রদান, আর সিস্টেমিক মানে হচ্ছে দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা মাথা ঘাড় গলা, এইসবের সাথে রক্ত আদান প্রদান। তো পালমোনারি বৈশিষ্ট্য কি? পালমোনারি সংবহনের বৈশিষ্ট্য হচ্ছে ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যায়, অক্সিজেন সমৃদ্ধ হয়ে ফেরত আসে। আর সারা দেহে সিস্টেমিকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত যায়, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হয়ে ফিরে আসে। তাহলে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কোথা থেকে ফিরে? সারা দেহ থেকে ফিরে, সিস্টেমিক সংবহন দিয়ে ফিরে, সারা দেহ থেকে ফিরে। তাহলে দেহের উপরের অংশ থেকে ফিরবে এই সুপারিয়র ভেনা কাবা, মহাশিরা দিয়ে। বড় একটা শিরা, সেজন্য মহাশিরা বলে বা ভেনা কাবা বলে। উপরের অংশ থেকে রক্ত নামায় নিয়ে আসে, সেজন্য সুপারিয়র ভেনা কাবা। উপরে আসে, সেজন্য সুপারিয়র ভেনা কাবা। আর নিচের বা পেট, এগুলো থেকে আমাদের রক্ত ফিরে আনে কে? আমাদের ইনফিরিয়র ভেনা কাবা। কোথায় ফিরে আনে? ডান এট্রিয়ামে ফিরে আনে। তাহলে সুপারিয়র ভেনা কাবা দিয়ে দেহের উপরের অংশ থেকে রক্ত, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান এট্রিয়ামে ফিরতেছে। দেহের নিচের অংশ থেকে ইনফেরিয়র ভেনা কাবা দিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আমার ডান এট্রিয়ামে ফিরতেছে। আর তাহলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কোথা থেকে ফিরবে বলতো? পালমোনারি সংবহনের কথা মনে করো। পালমোনারি সংবহন ও কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তকে নেয়, ফুসফুসে নেয়, নিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সাপ্লাই দেয়। মানে কি? অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে ফিরবে। ফুসফুস থেকে ফিরবে মানে পালমোনারি শিরা দিয়ে ফিরবে, কারণ শিরাই কি হয়? হৃৎপিণ্ডে ফিরে আসে। তাহলে ফুসফুস থেকে পালমোনারি শিরা দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম এট্রিয়ামে প্রবেশ করবে। এই বাম এট্রিয়ামে প্রবেশ করলো।
এইবার বাম এট্রিয়ামে প্রবেশ করলো রক্ত, ডান এট্রিয়ামে প্রবেশ করলো রক্ত, তাহলে এট্রিয়াম এবার সংকুচিত হওয়ার পালা। এট্রিয়াম প্রসারিত হয়, এট্রিয়ামে রক্ত প্রবেশ করলে এবার এট্রিয়াম সংকুচিত হওয়ার পালা। মনে রাখবা, এট্রিয়াম সংকুচিত হলে সাথে সাথে এট্রিয়ামের রক্ত ভেন্ট্রিকলে চলে যায়। এট্রিয়াম সংকুচিত হলে এট্রিয়ামের রক্ত ভেন্ট্রিকলে চলে যায়। তাহলে ডান এট্রিয়াম যদি সংকুচিত হয় তাহলে ডান এট্রিয়ামের রক্ত কোথায় যাবে? ডান ভেন্ট্রিকলে যাবে। বাম এট্রিয়াম যদি সংকুচিত হয় বাম এট্রিয়ামের রক্ত কোথায় যাবে? বাম ভেন্ট্রিকলে যাবে। এখন ডান এট্রিয়াম আর ডান ভেন্ট্রিকলের মাঝখানে ছিদ্র আছে, আর বাম এট্রিয়াম আর বাম ভেন্ট্রিকলের মাঝখানেও ছিদ্র আছে। তাহলে এটাকে আমরা কি ধরনের ছিদ্র বলবো? বলবো এট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র। এট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র। ভুলেও কিন্তু ভেন্ট্রিকুলার এট্রিয়ার ছিদ্র বলো না, কারণ কি রক্ত ভেন্ট্রিকল থেকে এট্রিয়ামে যাচ্ছে না, এট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যাচ্ছে, তাই এট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র। আর আরেকটা কথা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমাদের ডান এট্রিয়াম সংকুচিত হয়, রক্ত পাশের বাম এট্রিয়ামে কেন ঢুকে গেল না, কিংবা পাশের বাম ভেন্ট্রিকলে কেন ঢুকে গেল না? মনে রাখবা, ডান দিক বাম দিক থেকে সম্পূর্ণ পৃথক থাকে। কি দিয়ে? কি দিয়ে পৃথক থাকে? আমাদের ডান দিক আর বাম দিকে এট্রিয়ামের মাঝখানে অন্ত এট্রিয়াল পর্দা আছে। আমাদের যে এট্রিয়াম আছে, দাঁড়াটা মুছে নিই সুন্দর করে, আবার লেখাই। তো আমাদের যেটা বলছিলাম যে আমাদের ডান দিকে যে এট্রিয়াম আছে, দুইটা এট্রিয়ামের মাঝখানে অন্ত এট্রিয়াল পর্দা আছে। এই যে এই জায়গাটা কি আছে? অন্ত এট্রিয়াল পর্দা। আর এখানে আছে অন্ত ভেন্ট্রিকুলার পর্দা। ফলে ডান দিকের রক্ত বাম দিকে যাবে না, বাম দিকের রক্ত ডান দিকে আসবে না, অন্ত এট্রিয়াল পর্দা আর অন্ত ভেন্ট্রিকুলার পর্দার কারণে। আচ্ছা, এখন আমি একটু আগে কি বলছিলাম তোমাদেরকে? আমি একটু আগে বললাম যে এট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রের কথা। এখন এট্রিওভেন্ট্রিকুলার ছিদ্র হয়ে মনে করো রক্ত ডান এট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে গেল। এখন ভেন্ট্রিকল থেকে আবার এট্রিয়াম ফেরত আসার সুযোগ আছে না, কারণ ডান এট্রিওভেন্ট্রিকুলার ছিদ্র অনেক বড় একটা ছিদ্র, তো তাই না? চাইলেই তো রক্ত ভেন্ট্রিকল থেকে এট্রিয়াম ফিরে আসতে পারে। যদি ফিরে আসে তাহলে হৃৎপিণ্ড তো কাজ করতে পারবে না, ব্যাকফ্লো হয়ে যাবে। তাহলে ব্যাকফ্লো প্রতিরোধ করার জন্য কি থাকে আমি বলছিলাম? ব্যাকফ্লো প্রতিরোধ করার জন্য সকল ক্ষেত্রে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আমার কপারটিকা। তাহলে ডান এট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রে একটা কপারটিকা থাকে। ডান এট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রে কি থাকে? কপারটিকা থাকে। তাহলে এই কপারটিকার নাম কি? ট্রাইকাসপিড বাল্ব। একদম মার্ক করানো ভিত্তিক। ডান এট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রে ট্রাইকাসপিড বাল্ব থাকে, যেটা 3 পাল্লা বিশিষ্ট। আর বাম দিকে বাম এট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রে থাকে আমার বাইকাসপিড কপারটিকা, অপর নাম হচ্ছে মাইট্রাল ভাল্ব, যেটা 2 পাল্লা বিশিষ্ট। 2 পাল্লা কি 3 পাল্লা কি সেটাই আসতেছি, কিন্তু তার আগে তোমরা এই 5 স্টার ভিত্তিকটা একদম মাথায় ঢুকায় নাও যে ডান দিকে এট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রে থাকে ট্রাইকাসপিড কপারটিকা, বাম দিকে এট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রে থাকে বাইকাসপিড কপারটিকা। এটাকে একদম মাথায় ঢুকায় নাও যে ট্রাইকাসপিড কপারটিকা, বাইকাসপিড কপারটিকা, ট্রাইকাসপিড কপারটিকা, বাইকাসপিড কপারটিকা। বাম দিকে বাইকাসপিড, ডান দিকে ট্রাইকাসপিড, আর বাইকাসপিডের অপর নাম মাইট্রাল ভাল্ব। তাহলে এইগুলো আমার হয়ে গেল। এখন ট্রাইকাসপিড আর বাইকাসপিড কেন বলে? 3 পাল্লা 2 পাল্লা কেন? তুমি যদি এই ছবিটার দিকে দেখো, এই যে দেখো, এই যে এই কপারটিকাটা হচ্ছে আমার ট্রাইকাসপিড বাল্ব, এই কপারটিকা হচ্ছে আমার বাইকাসপিড বাল্ব। তাহলে দেখো এখানে কয়টা পাল্লা? তোমার ডান দিকে কয়টা পাল্লা? পাল্লা কটা দেখো তো। এই যে 1 পাল্লা, 2 পাল্লা, 3 পাল্লা। আর বাম দিকে কয় পাল্লা? এই 2 পাল্লা। বাম দিকে পাল্লা মাত্র 2টা। তাইলে এটা বাইকাসপিড বাল্ব। তাহলে বুঝলাম ট্রাইকাসপিড বাইকাসপিড কেন। এখন আসো, এই যে আমার রক্ত ভেন্ট্রিকলে গেল। এখন আমি কি বলছিলাম? এট্রিয়াম রক্ত গ্রহণ করে, ভেন্ট্রিকল রক্তটাকে বের করে দেয়। তাহলে এট্রিয়াম থেকে রক্ত ভেন্ট্রিকল পাইলো, এখন হার্ট থেকে বের হয়ে যাওয়ার পালা। ভেন্ট্রিকল সংকুচিত হবে, রক্ত হার্ট থেকে বের হয়ে বিভিন্ন অঙ্গে চলে যাবে। তাহলে আমার যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আছে সেটা কোথায় যাবে, আর অক্সিজেন সমৃদ্ধ রক্ত আছে সেটা কোথায় যাবে? আমি একটু আগে তোমাদের পালমোনারি আর সিস্টেমিক সংবহনের কথা বলছি। পালমোনারি সংবহনে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে যায় হৃৎপিণ্ড থেকে, আর সিস্টেমিক সংবহনে সারা দেহে হৃৎপিণ্ড থেকে রক্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত যায়। তাহলে বাম দিকে যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আছে সেটা যাবে কোথায়? সারা দেহে। আর ডান দিকে যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আছে সেটা যাবে আমার ফুসফুসে। তাহলে ফুসফুসে যাবে কোনটা দিয়ে? পালমোনারি ধমনী দিয়ে। এটা ফুসফুস থেকে বের হয়ে যাচ্ছে, তাই নাম হচ্ছে পালমোনারি ধমনী। দেখো পালমোনারি ধমনী আবার 2 ভাগে ভাগ হয়েছে, একটা ডান ফুসফুসে যাবে, একটা বাম ফুসফুসে যাবে। আচ্ছা, তাহলে এই যে আমার পালমোনারি ধমনী, এটা পালমোনারি ধমনী
কোথায় নিয়ে যাচ্ছে? আমার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে নিয়ে যাচ্ছে, যাতে সেটা অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিণত হইতে পারে। আর এই যে এওট্রা বা মহাধমনী দিয়ে মহাধমনী দিয়ে রক্ত আমার কই যাচ্ছে? সারা দেহে চলে যাচ্ছে। দেখো এই যে এওট্রার 3টা ব্রাঞ্চ আছে, এই 3টা ব্রাঞ্চ দিয়ে দেহের উপরের দিকে রক্ত যাবে, আর এওট্রার নিচের দিকে ঘুরে এই যে এইভাবে নিচে চলে যাবে, ফলে আমার দেহের নিচের অংশে রক্ত সাপ্লাই হবে। তাহলে এওট্রা দিয়ে আমার সারা দেহে, এওট্রা বা মহাধমনী দিয়ে সারা দেহে রক্ত চলে যাচ্ছে, পালমোনারি ধমনী দিয়ে ফুসফুসে রক্ত চলে যাচ্ছে। এওট্রা দিয়ে যাচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, আর পালমোনারি ধমনী দিয়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। এখন আরেকটা কবাডিকার কথা চলে আসবে, সেটা কি? যে এওট্রা থেকে তো রক্ত উল্টা ফেরত আসতে পারে, পালমোনারি ধমনী থেকে তো উল্টা ফেরত আসতে পারে। সেটা যদি না হয়, সেজন্য পালমোনারি ধমনীর মুখে অর্ধচন্দ্রাকার কপাটিকা আছে, যেটাকে বলা হয় সেমিলুনার কপাটিকা। মনে রাখবা, ট্রাইকাস্পিড আর বাইকাস্পিড বাদে বাকি আমাদের হার্টে আরও 4টা কপাটিকা আছে, 4টা। এই 4টা কপাটিকার প্রত্যেকটাই হচ্ছে সেমিলুনার কপাটিকা। তাহলে এই যে আমার পালমোনারি ধমনীর মুখে যে সেমিলুনার কপাটিকাটা আছে, ওইটার নাম হলো পালমোনারি সেমিলুনার কপাটিকা। আর এওট্রার মুখে যে সেমিলুনার কপাটিকাটা আছে, সেটা হলো এওট্রিক সেমিলুনার কপাটিকা। তাহলে আমরা ছবির মধ্যে এই দুটো কপাটিকা একটু দেখে নিই। এই দেখো, এই যে এওট্রিক সেমিলুনার কপাটিকা, আর এটা হচ্ছে পালমোনারি সেমিলুনার কপাটিকা। এই যে পালমোনারি সেমিলুনার, এওট্রিক সেমিলুনার কপাটিকাগুলোও কিন্তু 3 পাল্লা বিশিষ্ট, কিন্তু ওইটার পাল্লার গঠন এটার পাল্লার গঠন থেকে একটু আলাদা, এগুলো একটু অর্ধচন্দ্রাকার দেখতে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা হার্টের বিভিন্ন অঙ্গগুলো পড়ে নিলাম। এই যে এটা হচ্ছে মহাশিরা, এটা হচ্ছে পালমোনারি ধমনী। তাহলে পালমোনারি ধমনী, কপাটিকা, তারপরে অন্তঃট্রিয়াল পর্দা, অন্তঃভেন্ট্রিকুলার পর্দা, অলিন্দ ভেন্ট্রিকল, সব আমাদের পড়া হয়ে গেল। তাহলে হার্ট থেকে আমাদের আর কিছু নেই। দেখো, এখন যদি তুমি তোমার যে পিডিএফটা আছে, যে আমার বই আছে, বইতে ফিরে যাও, তাহলে তুমি দেখবে যে তোমার সব পড়া হয়ে গেছে। দেখো, ডানের ট্রিয়াম বামের ট্রিয়ামের কথা আমি বলছি, এই ছবিটা থেকে আমি সবই বলছি। দেখো, ডানের ট্রিয়াম বামের ট্রিয়ামের কথা বলছি, ভেন্ট্রিকুলারের কথা বলে ফেলছি, আন্তঃভেন্ট্রিকুলার পর্দার কথা বলে ফেলছি। দেখো, সাইনোট্রিয়াল নোডের কথা যখন জাংশনাল টিস্যু পড়বা তখন জানবা, এটা আপাতত থাকুক। তারপরে তুমি খেয়াল করো, আমাদের এইখানে এই যে সাইনোট্রিয়াল নোডের পরে ডানের ট্রিয়ামের সুপারের ভেনা কাবার কথা বলে ফেলছি, তারপরে ইনফিরিয়র ভেনা কাবার কথা বলে ফেলছি, ডানেট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রের কথা বলে ফেলছি, ট্রাইকাস্পিড কপাটিকার কথা বলে ফেলছি। দেখো, এক ছবি থেকে কিন্তু সব পড়ে ফেলছি আমরা। তারপরে দেখো, বাম এট্রিয়ামে কি কি আছে, বাইকাস্পিড কপাটিকার কথা বলে ফেলছি, রক্ত কোথা থেকে আসে কোথায় যায় সবই বলছি। আরেকটা জিনিস যেটা ছবিতে দেখাই নেই তোমাদের, সেটা হচ্ছে কোর্ডি টেন্ডনি, সেটা এখন দেখাই দিচ্ছি, দাঁড়াও। এই যে কোর্ডি টেন্ডনি, দেখো আমার এই যে এই চিত্রটা দিয়ে লক্ষ্য করো, এই যে এইখানে এটা কি কপাটিকা তোমরা বলো তো? এই কপাটিকাটা কি কপাটিকা? এটা হচ্ছে আমার ডান দিকে ট্রাইকাস্পিড কপাটিকা। এখন কপাটিকার যে পাল্লাগুলো আছে, এই পাল্লাগুলো রক্তের চাপে বা ধাক্কায় কী হতে পারে? এভাবে উল্টায় যেতে পারে, তাই না? যদি একবার উল্টা যায় তাহলে এই কপাটিকাটা কাজ করবে না। কিন্তু কপাটিকা যাতে উল্টায় না যায়, তাহলে হৃৎপিণ্ডের এই অন্তঃপ্রাচীর থেকে কিছু তন্তু এই কপাটিকাগুলোরে ধরে রাখে। যেই তন্তুগুলো এই কপাটিকাগুলোরে ধরে রাখে, সেই তন্তুগুলোই হচ্ছে আমার কোর্ডি টেন্ডনি। তাহলে কোর্ডি টেন্ডনি আমরা চিনে ফেললাম। তাহলে এখান থেকে আর ডানের ট্রিয়াম থেকে অর্ধচন্দ্রাকার সেমিলুনার কপাটিকা, পালমোনারি সেমিলুনার কপাটিকা, সিস্টেমিক মহাধমনী, এওট্রা, এই সবই বলছি। আর একটা জিনিস তোমাদের এখান থেকে বলবো, সেটা হচ্ছে যে আমাদের, তুমি চিন্তা করো যে আমাদের যে এট্রিয়াম ভেন্ট্রিকুল আমরা পড়লাম, এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি কাজ করে, সবচেয়ে কঠিন কাজ করে কোনটা? আমাদের বাম ভেন্ট্রিকল সবচেয়ে কঠিন কাজটা করে, যে সারা দেহে রক্তটাকে পাঠায়। এই কাজটা সবচেয়ে কঠিন না? তাহলে সেই জন্য বাম ভেন্ট্রিকলের প্রাচীর হইতে হয় পুরু। তো আমাদের যত ইয়া আছে, আমাদের প্রকোষ্ঠ আছে বা চেম্বার আছে, এর মধ্যে সব বাম ভেন্ট্রিকলের প্রাচীরটা হয় সবচেয়ে বেশি পুরু। দেখো এখানে কথাটা লিখছে, এই যে হৃৎপিণ্ডের বাম দিকে অবস্থিত বাম ভেন্ট্রিকলের প্রাচীর তুলনামূলক বেশি পুরু। এইটা তোমরা মনে রাখবা। তো এই সবই পড়ায় ফেলছি। দেখো, একটা ছবি থেকে সব পড়ানো হয়ে গেছে। এবার কপাটিকা, 4টা কপাটিকা পড়ায় ফেলছি। 4টা কপাটিকার অবস্থান কই তোমরা ছবিতে ভালো করেই দেখছো। বাইকাস্পিড কপাটিকার অবস্থান কই বলতে হবে না, ট্রাইকাস্পিড কপাটিকার অবস্থান কই বলতে হবে না। এওট্রিক সেমিলুনার কপাটিকা কই থাকে? এওট্রা আর ইয়ার মাঝখানে, ডান ভেন্ট্রিকলের মাঝখানে, বাম ভেন্ট্রিকলের মাঝখানে। আর
পালমোনারি সেমিনাল কপাটিকা কই থাকে? পালমোনারি ধমনী আর আমার ডান ভেন্ট্রিকলের মাঝখানে। ছবিতে তোমরা দেখছো। যদি কোনো প্রবলেম হয় ছবিটা আরেকবার দেখাই আমি, ছবিটা আরেকবার দেখাই দিই। এই যে ডান ভেন্ট্রিকল আর পালমোনারি ধমনীর মাঝখানে এই পালমোনারি কপাটিকাটা, পালমোনারি সেমিনাল কপাটিকা, আর বাম ভেন্ট্রিকল আর এওরটার মাঝখানে এওরট্রিক সেমিনাল কপাটিকা। হ্যাঁ, তাহলে এটা আমাদের হয়ে গেল। আর আরেকটা জিনিস দেখো, দুইটা কপাটিকা বাকি আছে, থিবেসিয়ান বা করোনারি কপাটিকা। থিবেসিয়ান বা করোনারি কপাটিকাটা হচ্ছে, দেখো আমাদের যে হৃৎপিণ্ড আছে, এই হৃৎপিণ্ডের প্রধান, আমাদের হৃৎপিণ্ডের যে রক্ত সরবরাহ সিস্টেম আছে, রক্ত সংবহন করে কোনটা? হৃৎপিণ্ডে করোনারি সার্কুলেশনের মাধ্যমে। আমি বলছিলাম কি যে দুইটা সার্কুলেশন আছে, একটা হচ্ছে পালমোনারি আর একটা হচ্ছে সিস্টেমিক। আমি কিন্তু বলি না যে পালমোনারি সিস্টেমিক ছাড়া আর কোনো সার্কুলেশন নাই, আমি বলছি প্রধান দুইটা সার্কুলেশন পালমোনারি সিস্টেমিক। পালমোনারি সিস্টেমিক ছাড়াও আমাদের আরেকটা সংবহন আছে, সেটা হচ্ছে করোনারি। আরেকটা আছে সেটা হচ্ছে আমাদের পোর্টালটা নিয়ে পরে আলোচনা করব। এরপর তো আলোচনা করি করোনারি নিয়ে। করোনারি হচ্ছে হৃৎপিণ্ডের নিজের রক্ত সরবরাহের সিস্টেম। অর্থাৎ হৃৎপিণ্ড যে পাম্প করতেছে, ওরও তো অক্সিজেন দরকার, খাদ্যসার দরকার, বর্জ্য পদার্থ নিষ্কাশনের দরকার, তাহলে ওরও রক্ত সাপ্লাই দরকার আছে। তাহলে হৃৎপিণ্ড নিজেকে রক্ত সাপ্লাই দেয় যেই ধমনীগুলো দিয়ে, সেই ধমনীগুলোই হচ্ছে আমার করোনারি ধমনী। আর করোনারি ধমনী যেই শিরায় গিয়ে ড্রেন করে, যেই শিরায় গিয়ে শেষ হয়, সেই শিরাটা হচ্ছে আমার করোনারি সাইনাস। হৃৎপিণ্ডের অনেকগুলো শিরাই আছে, কিন্তু সকল শিরা মিলিত হয়ে একটা বড় শিরা গঠন করে, সেই বড় শিরাটার নাম হচ্ছে করোনারি সাইনাস। তাহলে করোনারি সাইনাস এই রক্তটাকে ফেরত দেয় কোথায়? করোনারি সাইনাস আমার ডান এট্রিয়ামে রক্তটাকে ফেরত দেয়। আমার যে ডান এট্রিয়াম আছে, আমি যদি ছবিতে আবার যাই, আমি যদি মুছে দিই এটা, দেখো তোমাদের যে এইখানে এই যে করোনারি সাইনাসটা, মানে এই জায়গাটার মধ্যে, হ্যাঁ, এই জায়গায় একটা ফুটা দিয়ে করোনারি সাইনাসটা আমার ডান এট্রিয়ামে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা ফেরত দিয়ে দেয়। মানে কি, হৃৎপিণ্ড তো রক্তটাকে কনজিউম করলো, অক্সিজেনটাকে গ্রহণ করলো, কার্বন ডাইঅক্সাইড দিলে কার্বন ডাইঅক্সাইড রক্ত শিরায় গেল, করোনারি সাইনাসে আসলো। এখন করোনারি সাইনাসে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কাকে ফেরত দিবে? ডান এট্রিয়ামে ফেরত দিবে। তাহলে ডান এট্রিয়াম আমার করোনারি সাইনাসের মাঝখানে যেই কপাটিকা থাকে, সেইটাকে বলে থিবেসিয়ান বা করোনারি কপাটিকা। থিবেসিয়ান বা করোনারি কপাটিকা। তাহলে ওইটা আমরা পড়ে ফেললাম। তাহলে এই যে থিবেসিয়ান বা করোনারি কপাটিকা, এটাও একটা সেমিনাল কপাটিকা। আমি একটু আগেই বলছি যে ওই ট্রাইকাসপিড আর বাইকাসপিড বাকি যে চারটা আছে, প্রত্যেকটি সেমিলুনার। আচ্ছা, ইউস্টেশন কপাটিকা কি? দেখো ইউস্টেশন কপাটিকা থাকে এইখানে, যে ইনফেরিয়র ভেনা কাভা আর ডান এট্রিয়ামের মাঝখানে। এই যে ইনফেরিয়র ভেনা কাভা আর ডান এট্রিয়ামের মাঝখানে, এই যে এইখানে থাকে ইনফেরিয়র ভেনা কাভা আর ডান এট্রিয়ামের মাঝখানে থাকে আমার, মানে আর একটু উপরে হয়তো থাকে। এটা তোমাদের ছবিতে, এই ছবিতে ভালো করে দেখা যাচ্ছে না, এই ছবিতে এই জায়গাটা থাকে, এই জায়গায় মনে করো যে আমার যে শিরাটা আছে, নিম্ন মহাশিরাটা, তো এইভাবে এসে এইখানে উন্মুক্ত হয়েছে। এই যে এই ফুটোটা যে, এই ছিদ্র যে দেখতেছে, ওই ছিদ্রটা কিন্তু ইনফেরিয়র ভেনা কাভার ছিদ্র, ইনফেরিয়র ভেনা কাভার ছিদ্র। তাহলে এইখানে ইনফেরিয়র ভেনা কাভা এইটুকু, এইখানে থাকে আমার একটা কপাটিকা, যাতে ইনফেরিয়র ভেনা কাভা থেকে নিচ থেকে তো রক্ত উপরে উঠতেছে, তো নিচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি না। তাহলে যদি নিচে নামে যদি না যেতে পারে, সেই জন্য ইনফেরিয়র ভেনা কাভা আর ডান এট্রিয়ামের মাঝখানে একটা কপাটিকা থাকে। ওই কপাটিকাটার নাম কি? ওই কপাটিকাটার নাম হচ্ছে আমার ইউস্টেশিয়ান কপাটিকা। আর এখন কাজ কি? কাজ তুমি এখন নিজেই বলতে পারবা, যে যে জায়গায় কপাটিকাটা আছে ওই জায়গায় যদি ব্যাকফ্লো না হয়, তাহলে ওইটাই হচ্ছে কাজ। যেমন র্যান্ডম একটা কপাটিকা ধরো এওরটিক সেমিনাল কপাটিকার কথা ধরি, এটা কোথায় থাকে? আমার বাম ভেন্ট্রিকল আর অ্যাওরটার মাঝখানে। তাহলে কাজ কি হবে? কাজ হবে ওইটাই, যে বাম ভেন্ট্রিকল অ্যাওরটা থেকে বাম ভেন্ট্রিকলের রক্ত যাতে ফেরত যেতে না পারে, সেই জন্য এটা কাজ করে। বাকি সবগুলোর কাজ তুমি এভাবে বলে দিবা, শেষ। কাজগুলো আমাদের হয়ে গেল। দেখো বসে বসে কাজগুলো কিন্তু মুখস্থ করার কিছু নেই, তুমি একবার অবস্থানটা ছবির মধ্যে দেখবা, ভিজুয়ালাইজ করবা, তারপরে কাজটা তুমি এমনি বলতে পারবা। দেখো পড়া কত কমে গেল। তাহলে কবাডিকে আমাদের পড়ানো শেষ। এবার আসি জাংশনাল টিস্যুতে। জাংশনাল টিস্যু পড়ানোর আগে হৃৎপিণ্ডের রক্ত সম্বন্ধটা পড়াই। রক্ত সম্বন্ধ নতুন করে পড়ানোর কিছু নেই, আমি তোমাদের বলে দিচ্ছি যে দেখো, এই যে দেখো, সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, এখানে দেখো আমি পয়েন্টটা নিই, পয়েন্টার এই যে এখানে, এই যে দেহ, এই দেহ থেকে ডান এট্রিয়ামে রক্ত ফিরতেছে।
কেমন রক্ত ফিরতেছে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। ডান এট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে যায়, ডান ভেন্ট্রিকলে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কোথায় যাবে? ফুসফুস পালমোনারি বা ফুসফুসীয় ধমনী হয়ে চলে যাবে ফুসফুসে। কারণ কি? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তের কাজই হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিণত হওয়া, আর অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিণত করে কে? ফুসফুস। তাই ফুসফুসে গেছে, এই ফুসফুসে গিয়ে ফুসফুস থেকে আবার আমার বাম এট্রিয়ামে ফিরতেছে, হৃৎপিণ্ডে ফিরতেছে, বাম এট্রিয়ামে। বাম এট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকলে এবার অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম ভেন্ট্রিকল সারা দেহে পাঠিয়ে দিবে। সারা দেহ থেকে আবার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হয়ে ডান এট্রিয়াম হয়ে হৃৎপিণ্ডে ফিরবে, হৃৎপিণ্ড থেকে আবার ফুসফুসে যাবে, আবার হৃৎপিণ্ডে ফিরবে, আবার সারা দেহে যাবে। এইভাবে চক্রটা চলে। তাইলে এখানে দেখো, তুমি মনে রাখবা যে আমাদের দেহ আর ফুসফুস, তাহলে সম্পূর্ণ চক্র সম্পন্ন করতে হৃৎপিণ্ডে কয়বার আসলো? দুইবার আসলো না? যে একবার দেহ থেকে হৃৎপিণ্ডে ফিরলো, ফিরে ফুসফুসে গিয়ে আবার হৃৎপিণ্ডে ফিরে তারপরে আবার দেহে গেল। তাহলে দেহ থেকে শুরু হয়ে আবার দেহে আসতে, দেহ থেকে শুরু হয়ে আবার দেহে আসতে হৃৎপিণ্ডকে কয়বার অতিক্রম করলো? দুইবার। এই জন্য এই ধরনের সংবহনকে বলে দ্বিবর্তনী সংবহন। এই ধরনের সংবহনকে বলে দ্বিবর্তী সংবহন। দেখো আমাদের পরের পেজে আছে এই কথাগুলো, যে দ্বিবর্তী সংবহনের কথাগুলো। আর এই যে সার্কিটটা যেটা আছে, সার্কিটটা কিন্তু আমি তোমাদের একটু আগেই পড়াইছি, আবার একটু দেখাই দিলাম। আমার মনে হয় যে আর বেশি পড়ানোর দরকার নাই। যে দ্বিবর্তনী সংবহন, আবার তোমাদের এখানে একবর্তনী আর দ্বিবর্তনী সংবহন বা একবর্তনী সংবহনের মধ্যে পার্থক্যটা দেখাইছে। দ্বিবর্তনী সংবহনের অপর নাম হচ্ছে দ্বিচক্রী সংবহন। তাহলে একবর্তনী সংবহন আর দ্বিবর্তনী সংবহনের পার্থক্য দেখাইছে। তোমরা একবর্তনী আর দ্বিবর্তনী সংবহনের পার্থক্য বসে বসে মুখস্থ করবা না। তুমি রুই মাছের হৃৎপিণ্ডের কথা মনে করবা আর মানুষের হৃৎপিণ্ডের কথা মনে করবা। রুই মাছের হৃৎপিণ্ড কীরকম ছিল, রুই মাছের হৃৎপিণ্ডের কথা মনে করে দেখবা যে রুই মাছের হৃৎপিণ্ড থেকে মানুষের হৃৎপিণ্ড কীভাবে আলাদা। সেগুলো যদি মনে করো একবার, তাহলে দেখবা যে তোমাদের হয়ে যাচ্ছে। যেমন ধরো যে রক্ত একটি চক্রে আবর্তিত হয়, নামেই দেখো একবর্তনী সংবহন মানে কি? রক্ত হৃৎপিণ্ডে মাত্র একবার আসে। রুই মাছের রক্ত সংবহন কীরকম? হ্যাঁ, রুই মাছের রক্ত সংবহন যদি আমি এঁকে দেখাই তোমাদের, যেমন ধরো আমি একটা নতুন পেজ নেই এখানে, এই যে আমি অন্য একটা কালার নিয়ে দিই, ভেনাস হার্ট তো আমি নীল রং নেই। আচ্ছা, এই দেখো, এই মনে করো যে আমার এইখানে রক্তর বাহিকা, এইখানে মনে করো একটা হার্ট। তাহলে এই যে আমার রুই মাছের যে হাড়টা আছে, হ্যাঁ, তাহলে আমি এঁকে ফেললাম। দেখো এই যে আমি হাড়টা আঁকলাম, যে এইখানে হাড়টা, এই যে এখানে রুই মাছের হাড়। তাহলে এই যে আমি রুই মাছের হাড়টা আঁকলাম, এইখানে রক্ত সংবহন কেমনি হয়? এই দেখো, এইভাবে ছুটে যায় রক্ত, গিয়ে মনে করো যে ফুলকায় অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিণত হয়। সেই অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা দেহে যায়, সারা দেহে গিয়ে আবার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হয়ে আবার হৃৎপিণ্ড হয়ে ফিরে। তাহলে এই যে দেখো, একবারে এক চক্রের মধ্যেই কিন্তু হৃৎপিণ্ডকে এক চক্রে সারা দেহে পরিবহন করার জন্য হৃৎপিণ্ডকে অতিক্রম করল কয়বার? মাত্র একবার। এখানে প্রকোষ্ঠ কিন্তু চারটা না, যে দুইবার দুই সাইকেলে আসবে। প্রকোষ্ঠ মাত্র দুইটা, মানে কি এক সাইকেলের মধ্যেই অক্সিজেনেশন হয়ে সারা দেহে ফ্লো করে আবার হৃৎপিণ্ডে ফেরত আসতেছে, আবার হৃৎপিণ্ড থেকে এক সাইকেলের মধ্যেই আবার সারা দেহে চলে যাচ্ছে। তাহলে হৃৎপিণ্ডকে অতিক্রম করতেছে মাত্র একবার। আর মানব হৃৎপিণ্ডে কয়বার হয় দেখো তো? এই যে চারটা প্রকোষ্ঠ, চারটা প্রকোষ্ঠ হয়ে একবার যায় ফুসফুসে, ফুসফুস হতে মনে করে যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে ফিরে আবার এইখানে আসে, এখানে আসে, এসে আবার কি হয়? সারা দেহে যায়, সারা দেহে গিয়ে আবার এখানে ফিরে এখানে যায়। এই চারটা প্রকোষ্ঠ, এই চারটা প্রকোষ্ঠ, নিচের দুটো হচ্ছে ভেন্ট্রিকল, উপরের দুটো হচ্ছে এট্রিয়াম। তো এই সাইকেলটা সম্পন্ন করতে চারটা প্রকোষ্ঠ মানেই আমার সাইকেলটা প্রকোষ্ঠ করতে এক পাশ দিয়ে ফ্লো করবে একবার, আরেক পাশ দিয়ে ফ্লো করবে আরেকবার, তাহলে দুইটা সাইকেল হবে। আর দুইটা প্রকোষ্ঠ মানে কি? সাইকেল হবে একটা, ঠিক আছে? আর এই ধরনের হার্ট হচ্ছে ভেনাস হার্ট, শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে। তাহলে সেই জন্য এই কথাগুলো এখানে বলা আছে। দেখো, এক চক্রী হৃদযন্ত্রের প্রকোষ্ঠ দুইটা, রক্তের প্রকৃতি ভেনাস হার্টের মতো, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, রক্তচাপ নিম্নচাপে প্রবাহিত হয়। এতে অক্সিজেন সরবরাহের হার কম। কারণ কি? এটা দ্বিচক্রী হইলে, চারটা প্রকোষ্ঠ হলে কি হয়? এফিসিয়েন্সি বেড়ে যায় আর পাম্পিং ক্ষমতাও বেড়ে যায়, কিন্তু এক চক্রী হলে সেটা হয় না। সেজন্য রক্তচাপও কম, অক্সিজেন সমৃদ্ধ অক্সিজেন সরবরাহের হারও কম। উদাহরণ কি? রুই মাছ, মানে কি মাছ জাতীয় মেরুদণ্ডী প্রাণী, শেষ। আর এখান থেকে আর কিছু নাই, এই দুই পৃষ্ঠার মধ্যে এতটুকুই পড়া। এই সার্কিটটা যেটা তোমাদের বুঝাইলাম, আর এক চক্রী আর দ্বিচক্রীর পার্থক্য, তাহলে এটা তোমরা পড়ে নিবা।
আর হৃৎপিণ্ড কখনো অবসন্ন হয় না কেন, এটা একটা পড়া আছে আমাদের, যে হৃৎপিণ্ড কখনো অবসন্ন হয় না কেন। দেখো, একটা হলো নিঃসারকাল একটা ব্যাপার আছে। নিঃসারকাল কি? মনে করো আমি হাতটাকে একবার সংকুচিত করলাম, এখন মনে করো যে এই যে বারবার সংকুচিত করতেছি, প্রত্যেকবার কিন্তু আমার ব্রেন থেকে সিগন্যাল যেতেছে। তাইলে একটা পিরিয়ড থাকে যে মনে করো যে আমার ব্রেন থেকে একবার হাতে সিগন্যাল আসলো, আর একটা ছোট্ট পিরিয়ড থাকে যে পিরিয়ডের মধ্যে যতই ব্রেন থেকে সিগন্যাল পাঠাই না কেন হাত আর সংকুচিত করা যাবে না। মনে করো তুমি চাইলে সেকেন্ডে 1000 বা 8টাকে সংকুচিত প্রসারিত করতে পারবা না, তাই না? তাহলে কী হয়, মাঝখানে একটা গ্যাপ পিরিয়ড থাকে, প্রত্যেকবার সংকোচন প্রসারণের মধ্যে একটা গ্যাপ পিরিয়ড থাকে। তাহলে এই যে গ্যাপ পিরিয়ড, এই গ্যাপ পিরিয়ডটাকে বলে নিঃসারকাল। এই হৃৎপিণ্ডের নিঃসারকালটা হচ্ছে একটু বড়, যে একবার সিগন্যাল নেওয়ার পরে একবার সিগন্যালটা জেনারেট করে সারা হৃৎপিণ্ডে সংকুচিত হয়, হয়ে একটু সময় একটু এটা স্থির হয়, একটু রেস্ট নেওয়ার পরে তারপরে আবার সিগন্যালটা গ্রহণ করে। এই যে রেস্ট নিতেছে যে পিরিয়ডটার মাঝখানে, এই রেস্ট পিরিয়ডটার কারণে কি হয়, হৃৎপিণ্ড এই সময়টার মাঝখানে একটু রেস্ট নিয়ে নেয়, বর্জ্য পদার্থ থেকে মুক্ত হয়ে নেয়। ফলে কি হয়, হৃৎপিণ্ডের রক্ত সরবরাহটা আমার হৃৎপিণ্ডটাকে বিভাগীয় বর্জ্য থেকে মুক্ত হয়, আর কি হয়, এটা আবার পরবর্তী সংকোচনের জন্য প্রপারলি রেডি হতে পারে। এই জন্য হৃৎপিণ্ড কখনো অবসন্ন হয় না। কারণ কি, এটা ছন্দময় প্রক্রিয়ায় রেস্ট নিয়ে নিঃসারকালের মাধ্যমে রেস্ট নিয়ে এটা সংকোচন প্রসারণ হচ্ছে। আর আরেকটা কারণ হচ্ছে ল্যাকটিক অ্যাসিড যেটা আছে, সেই ল্যাকটিক অ্যাসিডকে হৃৎপিণ্ড সরাসরি পুষ্টির জন্য ব্যবহার করতে পারে। ল্যাকটিক অ্যাসিড যদি জমা হইতো তাহলে হৃৎপিণ্ড সহজে ক্লান্ত হয়ে যেত, কিন্তু যেহেতু ল্যাকটিক অ্যাসিডকে হৃৎপিণ্ড পুষ্টির জন্য ব্যবহার করতেছে, তাই সেটা আর হচ্ছে না। ঠিক আছে? আর এই তো এখান থেকে এতটুকুই পড়া। তাহলে এই পৃষ্ঠটা আমাদের হয়ে গেল। এবার আসো আমরা হৃৎপিণ্ডের ইয়েতে যাব, হৃৎপিণ্ডের সংযোগী ইস্যু বা জাংশনাল টিস্যুতে যাব। দেখো, মাছ আর মানুষের হৃৎপিণ্ড পার্থক্য দিচ্ছে। এই মাছ আর মানুষের হৃৎপিণ্ড পার্থক্য তোমরা একচক্রী আর দ্বিচক্রী হৃৎ পার্থক্যের মধ্যে তোমরা পড়ে ফেলছো। আর এই যে দেখো, হৃৎপিণ্ডের বিভিন্ন অঙ্গের বিভিন্ন প্রধান কাজগুলো দিছে, সেগুলো তোমাদের ডেসক্রিপশন যে চিত্রটা দিয়ে বুঝাইলাম সেখান থেকে তোমরা বুঝে ফেলছো, এখানে এগুলোর পড়া লাগবে না। এবার আসো কার্ডিয়াক চক্র। আচ্ছা, কার্ডিয়াক চক্র নতুন করে পড়ানোর কিছু নেই। এই যে কার্ডিয়াক চক্রের মধ্যে ওগুলোই পড়ায়, যে কখন প্রসারিত হইলে। কার্ডিয়াক চক্র মানে কি, এই যে এট্রিয়াম সংকুচিত হচ্ছে প্রসারিত দিতেছে, নীল সংকুচিত দিতেছে প্রসারিত হচ্ছে, এই যে পুরো সিস্টেম চক্রটা, এই চক্রটা হচ্ছে কার্ডিয়াক চক্র। এট্রিয়াম আর ভেন্ট্রিকল যে সংকোচন প্রসারণ করতেছে, একবার সংকোচন প্রসারণ মিলে যে ইভেন্টগুলো হইলো, ঘটনাগুলো ঘটলো, সেটাই হচ্ছে আমার কার্ডিয়াক চক্র। কার্ডিয়াক চক্রের মধ্যে কোথায় রক্ত আসে, কোথায় রক্ত যায়, এগুলো তো তোমাদের পড়াই ফেলছি আমি। তাহলে এগুলো কি নতুন করে পড়ার কিছু আছে? নতুন করে পড়ার কিছু নেই। তবে নতুন করে পড়ার দুইটা জিনিস আছে এখানে। সেটা কি, এই দেখো, এই বক্সটা আর আরেকটা বক্স আছে নিচে, এই যে এই বক্সটা বলতে এই যে এই লেখাটা। শেষ, পড়া এতটুকুই, পড়া কিন্তু কম। দেখো, এই 2-3টা বক্সের মধ্যে কী আছে এমন, যে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। যে এট্রিয়ামের ডায়াস্টল হতে কত সময় লাগে? 0.7 সেকেন্ড। আর এট্রিয়ামের সিস্টল হতে কত সময় লাগে? 0.1 সেকেন্ড। প্রখান্তরে ভেন্ট্রিকলের ডায়াস্টল হতে কত সময় লাগে? 0.5 সেকেন্ড। সিস্টল হতে লাগে 0.3 সেকেন্ড। ডায়াস্টল মানে কি, ভেন্ট্রিকল প্রসারিত হওয়া, এটা হচ্ছে ভেন্ট্রিকলের ডায়াস্টল। আর সিস্টল মানে কি, সংকুচিত হওয়া, এটা হচ্ছে ভেন্ট্রিকলের সিস্টল, সংকুচিত হলে। সিস্টল মানে সংকুচিত হওয়া, ডায়াস্টল মানে প্রসারিত হওয়া। এট্রিয়ামের প্রসারণ হয়, সেটা হচ্ছে এট্রিয়ামের ডায়াস্টল। এট্রিয়ামের সংকোচন হয়, সেটা হচ্ছে কি এট্রিয়ামের সিস্টল। তাহলে এই ডায়াস্টল আর সিস্টলে কত সময় লাগে, এইটা তোমরা পড়বা। আর এটা মনে রাখার জন্য একটা সহজ ট্রিক হইতেছে, যে দুইটার যোগফল সমান সবসময় 0.8। কারণ আমাদের হৃৎপিণ্ড মিনিটে 75 বার পাম্প করে, হার্ট রেট হচ্ছে 75। দেখো, এই কথাটা বলা আছে, দেখো এইখানে, এই যে 70 থেকে 80 বার পাম্প করে হৃৎপিণ্ড, এটা হার্ট রেট। গড়ে কতবার? 75 বার। 75 বার যদি 60 সেকেন্ডে 75 বার করে, তাহলে একবার করতে কত সময় লাগে? 0.8 সেকেন্ড না? 0.8 সেকেন্ড। তাহলে এই 0.8 সেকেন্ডের মধ্যেই আমার ভেন্ট্রিকলকেও সংকোচন প্রসারণ শেষ করতে হবে, এট্রিয়ামকেও সংকোচন প্রসারণ শেষ করতে হবে। তাইলে দেখো, এট্রিয়াম 0.7 সেকেন্ডে প্রসারিত হয়, 0.1 সেকেন্ডে সংকুচিত হয়। এই হলো এট্রিয়ামের 0.8 সেকেন্ড। আর ভেন্ট্রিকলের বেলা দেখো, 0.5 সেকেন্ডে প্রসারিত হয়, 0.3 সেকেন্ডে সংকুচিত হয়। এর হচ্ছে ভেন্ট্রিকলের 0.8 সেকেন্ড। শেষ, আর কোনো কথা নাই। আর হচ্ছে লাভ ডাব, এই যে আমার এই যে ভেন্ট্রিকলের সিস্টলের সময়
ভেন্ট্রিকলের সিস্টোলের সময়, ভেন্ট্রিকল যখন সিস্টোল হয় তখন আমার লাভ শব্দ হয়। ভেন্ট্রিকলের সিস্টোল কখন হয়? যখন আমার রক্তটা ভেন্ট্রিকল থেকে বের হয়ে যাচ্ছে। যে ভেন্ট্রিকলের সিস্টোল হওয়ার সময় রক্তটা কোথা দিয়ে বের হবে? পালমোনারি ধমনী দিয়ে বের হবে অথবা অ্যারোট্রা দিয়ে বের হবে। এট্রিয়ামে কি ফেরত যাবে? যাবে না। তাহলে ভেন্ট্রিকুলার সিস্টোলের সময় সজোরে ট্রাইকাস্পিড আর বাইকাস্পিড কপাটিকা বন্ধ হয়ে যায়, যাতে এট্রিয়ামে রক্তটা ফেরত যেতে না পারে। সেই সময় আমার লাভ সাউন্ড হয়। দেখো, ডায়াস্টোলের সাথে ডাব সাউন্ড, সিস্টোলের সাথে লাভ সাউন্ড। ডায়াস্টোল আর ডাব আর সিস্টোলের সাথে লাভ, ডায়াস্টোলের সাথে ডাব হইলে লাভ কোনটা? সিস্টোলের সাথে, এটা মনে রাখবা। আর ডায়াস্টোলের সময় কি হবে? রক্ত যাতে এট্রিয়া অ্যাওট্রা আর পালমোনারি ধমনী থেকে ফেরত আসতে না পারে, সেই জন্য সজোরে বন্ধ হয়। কোন দুইটা? পালমোনারি আর সেমিলুনার কপাটিকা। পালমোনারি আর অ্যাওট্রিক সেমিলুনার কপাটিকা, এই দুটো কপাটিকা সজোরে বন্ধ হয়। আমি লিখে দিই যে তোমাদের ভেন্ট্রিকুলার সিস্টোলের সময় কোন দুটো কপাটিকা সজোরে বন্ধ হয়? ট্রাইকাস্পিড ও বাইকাস্পিড। ট্রাইকাস্পিড ও বাইকাস্পিড, এই ট্রাইকাস্পিড আর বাইকাস্পিড সজোরে বন্ধ হয় ভেন্ট্রিকুলার সিস্টোলের সময়। এই দুইটা কপাটিকা সজোরে বন্ধ হলে লাভ সাউন্ড হয়। আর ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের সময় অ্যাওট্রিক আর পালমোনারি সেমিলুনার কপাটিকা, অ্যাওট্রিক ও পালমোনারি সেমিলুনার কপাটিকা যখন সজোরে বন্ধ হয় তখন ডাব সাউন্ড হয়। শেষ। এই সাউন্ডটা একটু গুরুত্বপূর্ণ, এটা সুন্দর করে মনে রাখবা। শেষ। তাহলে সাউন্ড কোথায়? সাউন্ডের পরে এখানে একটু দেওয়া আছে, তোমরা একটু খুঁজে পড়ে নিবা। এটা আমি দাগাইলাম না, তোমরা নিজেরা পড়ে নিও। এখন আমরা চলে আসি হার্টবিটের মায়োজেনিক নিয়ন্ত্রণে। হার্টবিটের মায়োজেনিক নিয়ন্ত্রণ। দেখো, একটা জিনিস মনে রাখবা যে আমরা যে হাত সংকোচন প্রসারণ করি, পা নাড়াচাড়া করি, এই সব কিছু সিগন্যাল আসে ব্রেইন থেকে। কিন্তু হৃৎপিণ্ড যে সংকোচন প্রসারণ হয়, যে সিগন্যালের প্রভাবে এই সংকোচন প্রসারণটা হইতেছে, সেই সিগন্যালটা ব্রেইন থেকে আসে না, বরঞ্চ হৃৎপিণ্ড নিজে জেনারেট করে। তাহলে এই যে হৃৎপিণ্ড নিজে জেনারেট করতেছে সিগন্যাল, হৃৎপিণ্ড যে নিজে সিগন্যাল জেনারেট করতেছে, এই সিগন্যাল জেনারেটের জন্য হৃৎপিণ্ডের একটা নির্দিষ্ট স্পেশাল টিস্যু আছে। হৃৎপিণ্ড একটা স্পেশাল টিস্যুর মাধ্যমে এই সিগন্যালটাকে সে জেনারেট করে। যেই স্পেশাল টিস্যুর মাধ্যমে হৃৎপিণ্ড নিজের সিগন্যাল নিজেই জেনারেট করে এবং সারা হৃৎপিণ্ডের মধ্যে ছড়ায় দেয়, সেই টিস্যুটাকে বলা আমার জাংশনাল টিস্যু বা সংযোগী টিস্যু। তাহলে জাংশনাল টিস্যুর মধ্যে আমার কি কি আছে? দেখো, সাইনোট্রিয়াল নোড আছে, তারপরে আছে আমার এট্রিওভেন্ট্রিকুলার নোড আছে, বান্ডল অফ হিজ আছে, পারকিনজি তন্তু আছে। তোমরা আমি ছবির মধ্যে দেখি, দেখো এই ছবিটার দিকে লক্ষ্য করো। এই যে এইখানে দেখো, এইটা হচ্ছে আমার সাইনোট্রিয়াল নোড। আমি যে সিগন্যালটার কথা বললাম, যে সিগন্যালটা নিজে নিজে তৈরি হচ্ছে, সেই সিগন্যালটা মূলত তৈরি করে এই সাইনোট্রিয়াল নোড, অর্থাৎ সে হৃৎপিণ্ডের পেস তৈরি করে, এই জন্য এটাকে পেসমেকার বলে। হৃৎপিণ্ডের পেসমেকার যে সাইনোট্রিয়াল নোড, এটা একটা 5 স্টার নৈবিত্তিক থেকেও বেশি গুরুত্বপূর্ণ, যে হৃৎপিণ্ডের পেসমেকার সাইনোট্রিয়াল নোড। আর কোনো কারণে যদি সাইনোট্রিয়াল নোডটা ফেল করে, তখন যে পেসমেকার হিসেবে কাজ করে সে হচ্ছে আমার এই এট্রিওভেন্ট্রিকুলার নোড। এই জন্য এটাকে বলে সংরক্ষিত পেসমেকার। সংরক্ষিত পেসমেকার কেন? কারণ সাইনোট্রিয়াল নোড যদি ফেল করে তাহলে এই এট্রিওভেন্ট্রিকুলার নোডটা আমার কাজ করবে। তাহলে সাইনোট্রিয়াল নোডকে আমরা কি বলতেছি? সাইনোট্রিয়াল নোডকে আমরা বলতেছি পেসমেকার, আর এট্রিওভেন্ট্রিকুলার নোডকে বলতেছি সংরক্ষিত পেসমেকার। তাহলে এই দুটো আমার হয়ে গেল। এখন এট্রিওভেন্ট্রিকুলার নোডে একটা ডিলে হয়, ডিলেটা পড়বো আমরা। ডিলেটা কি? যে সাইনোট্রিয়াল নোড থেকে সিগন্যাল যেতে, দেখো এখানে লিখছে, এই দেখো এই যে এট্রিওভেন্ট্রিকুলার নোডে দেখো, সাইনোট্রিয়াল নোড থেকে এট্রিওভেন্ট্রিকুলার নোডে উদ্দীপনা পরিবহনে 0.03 সেকেন্ড সময় লাগে। এট্রিওভেন্ট্রিকুলার নোডে এসে উদ্দীপনাটা 0.09 সেকেন্ড দেরি করে। এই যে 0.09 সেকেন্ড, এটাকে বলে এবি নোডাল ডিলে। এবি নোডাল ডিলে কতটুকু? 0.09 সেকেন্ড। ঠিক আছে? তাহলে আর এট্রিওভেন্ট্রিকুলার নোড থেকে ভেন্ট্রিকুলার পেশিতে পৌঁছাতে 0.04 সেকেন্ড আরও বেশি লাগে। অর্থাৎ সাইনোট্রিয়াল নোড থেকে এট্রিওভেন্ট্রিকুলার নোডে 0.03 সেকেন্ড লাগে, এট্রিওভেন্ট্রিকুলার নোডে 0.09 সেকেন্ড দেরি করে। আর এট্রিওভেন্ট্রিকুলার নোড থেকে ভেন্ট্রিকুলার প্রাচীরে ছড়ায় পড়ার জন্য 0.04 সেকেন্ড সময় নেয়। সব মিলে আমার 0.1 সেকেন্ড সময় আমার বেশি লাগে। যে সাইনোট্রিয়াল নোডে যে সিগন্যালটা জেনারেট হলো, সেই সিগন্যালটা ভেন্ট্রিকুলার প্রাচীরে পৌঁছাতে সব মিলিয়ে আমার 0.1 সেকেন্ড লাগে। এই 0.1 সেকেন্ডের মধ্যে কি হয়? এট্রিয়ামটা খালি হয়, ভেন্ট্রিকলটা পূর্ণ হয়।
কারণ ভেন্ট্রিকলে যখন সিগন্যাল পৌঁছে যাবে তখন কী হবে, ভেন্ট্রিকলটা সংকোচন হবে। কিন্তু ভেন্ট্রিকলের সংকোচন যদি ভেন্ট্রিকলে রক্ত যাওয়ার আগেই ভেন্ট্রিকল সংকুচিত হয়ে যায়, তাহলে কি আমার কাজ হবে? হবে না। তাহলে ভেন্ট্রিকলের রক্ত পৌঁছানোর জন্য সময় দিতে হবে। সেই জন্য এট্রিয়াম সংকোচন হবে, তারপরে 0.1 সেকেন্ড সময় নিবে, তারপরে ভেন্ট্রিকলে রক্ত যাবে। এই 100 সেকেন্ড পরে গিয়ে ভেন্ট্রিকল সংকুচিত হবে। তাহলে এই 100 সেকেন্ড আমার দেরি হয়। আর তারপরে কি আছে, বান্ডেল অফ হিজ আছে। বান্ডেল অফ হিজ কোনটা? এই দেখো, এই যে এই জায়গাটা হচ্ছে বান্ডেল অফ হিজ, এই যে এই জায়গাটা হচ্ছে বান্ডেল অফ হিজ, এই জায়গা হচ্ছে বান্ডেল অফ হিজ। বান্ডেল অফ হিজ আবার ডান ও বাম শাখায় বিভক্ত হয়, ডান ও বাম শাখায় বিভক্ত হয়, ডান ও বাম শাখায় বিভক্ত হয়। দেখো এটা কি করে, এরকম তন্তু দেয়, ছোট ছোট তন্তু দিয়ে একদম ভেন্ট্রিকলের প্রাচীরে ছড়ায় পড়তেছে। তাহলে এগুলোকে বলে পার্কেজি তন্তু। ঠিক আছে, তাহলে ভেন্ট্রিকল, তাহলে আমার ফ্লোটা কোন দিকে, সাইনোট্রিয়াল নোড থেকে এন্ট্রিওভেন্ট্রিকুলার নোড, এন্ট্রিওভেন্ট্রিকুলার নোড থেকে বান্ডেল অফ হিজ, বান্ডেল অফ হিজ থেকে আমার বান্ডেল হিজের ডান ও বাম শাখা, তারপরে পার্কেজি তন্তু। তাইলে আমার এই হচ্ছে আমার, আর এই হচ্ছে আমার সম্পূর্ণ হৃৎপিণ্ডে কী হবে, আমার এই যে সিগন্যালটা জেনারেট হচ্ছে এবং কীভাবে সেটা ছড়ায় পড়তেছে। তো এখান থেকে এগুলোই পড়া, যে এট্রিওভেন্ট্রিকুলার নোড হচ্ছে আমার পেসমেকার, সরি সাইনোট্রিয়াল নোড হচ্ছে পেসমেকার, এট্রিওভেন্ট্রিকুলার নোড হচ্ছে সংরক্ষিত পেসমেকার। এট্রিওভেন্ট্রিকুলার নোড এটা ডিলে আছে, একটু এট্রিওভেন্ট্রিকুলার প্রাচীরে পৌঁছাইতে আমার সিগন্যালটা 0.1 সেকেন্ড দেরি হয়। তারপরে দেখো অবস্থানগুলো তো তোমরা দেখে নিছো কোথায় আছে, ছবি দেখে তোমরা বলতে পারো অবস্থানটা কোথায় আছে। তাহলে এখান থেকে এতটুকুই পড়া। আর এই যে এই জিনিসটা পড়বা, যে সাইনোট্রিয়াল নোড থেকে এট্রিওভেন্ট্রিকুলার নোড, এট্রিওভেন্ট্রিকুলার নোড থেকে বান্ডেল অফ হিজ, বান্ডেল অফ হিজ থেকে পার্কেজি তন্তু। তাহলে এই যে ফ্লোটা, এই ফ্লোটা তুমি পড়বা, শেষ। আর সাইনোট্রিয়াল নোড আর এট্রিওভেন্ট্রিকুলার নোডের পার্থক্য তোমরা নিজেই বলতে পারবা, যে প্রথমে আসে অবস্থান কোথায় আছে, পার্থক্যটা। সাইনোট্রিয়াল নোডের ছন্দময়তা একটু বেশি, এট্রিওভেন্ট্রিকুলার নোডের ছন্দময়তা একটু কম। আর সেই জন্যই ছন্দময়তা কম হওয়ার জন্যই আমার, ছন্দময়তা কম হওয়ার জন্যই আমার ইয়ে হয়, সাইনোট্রিয়াল নোডটা সাধারণত পেসমেকার হিসেবে কাজ করে। কারণ এট্রিওভেন্ট্রিকুলার নোডে যদি ছন্দময়তা বেশি হতো তাহলে তো ওই পেসমেকার হিসেবে কাজ করতো। কিন্তু যেহেতু সাইনোট্রিয়াল নোডের ছন্দময়তা বেশি, ও পেসমেকার হিসেবে কাজ করে, এট্রিওভেন্ট্রিকুলার নোডটা সাধারণত পেসমেকার হিসেবে কাজ করে না, যদি না সাইনোট্রিয়াল নোড ফেল করে। আর দেখো এটা স্পন্দন সৃষ্টি করে, এটা অ্যাসিনোড ফেল করলে স্পন্দন তৈরি করে, যে হ্যাঁ। আর অ্যাসিনোড থেকে স্পন্দন প্রভাব গ্রহণ করে। আর পেসমেকার ছন্দ নিয়ামক বলে, আর এটাকে সংরক্ষিত ছন্দ নিয়ামক বলে। এই হচ্ছে আমার পার্থক্য। তাহলে এতটুকু তোমরা পড়ে নিবা। তো আজকে আমরা এতটুকু পর্যন্ত পড়বো। তো চলো আমরা এবার কয়েকটা নৈবেত্তিক দেখি। দেখো আমাদের যে বই আছে, বইয়ের বিভিন্ন রকম নৈবেত্তিক তোমাদের জন্য আসে, কিন্তু আমরা সততার পক্ষ থেকে তোমাদের জন্য একটা স্পেশাল ম্যাটেরিয়ালস তৈরি করতেছি, যেখানে নৈবেত্তিকগুলোকে আমরা টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3-তে ভাগ করছি। টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3-তে ভাগ করার আমার সিগনিফিকেন্স কী? দেখো পরীক্ষার হলে তোমরা যদি প্রশ্ন কমন না পাও তাহলে অনেক সময় ঘাবড়ে যাও, যে এই প্রশ্ন, এই নৈবেত্তিকটা তো আমি কখনো সলভ করে নাই। কিন্তু আমি তোমাদেরকে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 চেনানোর মাধ্যমে এমনভাবে প্রস্তুত করব যাতে তোমরা প্রশ্নের ধরন সম্পর্কে আইডিয়া পেয়ে যাও। তাইলে প্রশ্ন যদি কমন নাও পাও, প্রশ্নের ধরনটা তোমরা অবশ্যই কমন পাবা। আর প্রশ্নের ধরন যদি তোমরা ধরে ফেলতে পারো, তাহলে প্রশ্নটা কমন না আসলেও তোমরা প্রশ্নটা ইজিলি অ্যান্সার করতে পারবা। তাহলে প্রথমে আছে টাইপ 1। টাইপ 1 আমরা কোন ধরনের নৈবেত্তিকগুলো রাখছি? টাইপ 1-এ রাখছি আমরা আজমল স্যারের বই থেকে সরাসরি যে নৈবেত্তিকগুলো আসছে সেই নৈবেত্তিকগুলোকে, অর্থাৎ একদম সরাসরি মুখস্থ করার মাধ্যমে যে নৈবেত্তিকগুলো তোমরা সলভ করবে সেগুলা। আর টাইপ 2-তে রাখছি আজমল স্যারের বই থেকে না, কিন্তু আজমল স্যারের বইয়ের বাইরে থেকে, কিন্তু সরাসরি নৈবেত্তিক মুখস্থ করা নৈবেত্তিক যেগুলো আসছে সেইগুলা, যেমন আলিম স্যারের বই, মাজেদা ম্যাডামের বই, এইসব বই থেকে যেসব নৈবেত্তিক তোমরা মুখস্থ করার মাধ্যমে শিখবা সেগুলো আসছে টাইপ 2-তে। আর টাইপ 3-তে আসছে তোমাদের একটু চিন্তা করা, অনুধাবনমূলক বা একটু চিন্তা করে বুঝে শুনে একটু ব্যতিক্রম ধর্মী যে নৈবেত্তিকগুলো আসছে না, সেগুলো রাখছি আমরা টাইপ 3-তে। এর মধ্যে তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টাইপ 1, তারপর হচ্ছে টাইপ 3 এবং তারপরে হচ্ছে টাইপ 2। এবং টাইপ 1 আর টাইপ 2 আলাদা করে দেওয়ার মাধ্যমে তোমরা যখন তোমাদের জন্য আগে আজমল স্যারের বইটা ইম্পর্টেন্ট, আজমল স্যারের বইটা কমপ্লিট হইলে তারপরে তুমি কি করবা, টাইপ 2 বা টাইপ 3-তে যাবা।
সেই জন্য তোমার টাইপ 1 ভাগ করে দেওয়ার ফলে তুমি আগে ইম্পর্টেন্টগুলো আগে পড়বা, তারপরে ধাপে 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 তুমি তোমার পরের স্টেপগুলোতে যাবা। এখন তুমি টাইপ 1ই ভালো করে পারো না, টাইপ 2 নিয়ে তুমি মাথা ঘামাইতেছো, যেটা তুমি টাইপ ভাগ না করে দিলে তুমি কী করতে, টাইপ 1 টাইপ 2 সব একসাথে পড়তে থাকতা, তাহলে কী হইতো, ইম্পর্টেন্টগুলো বাদ পড়ে যেত আর কম ইম্পর্টেন্টগুলো বেশি পড়া হয়ে যেত। কিন্তু যেহেতু আমরা টাইপ 1 টাইপ 2 ভাগ করে দিছি, সেহেতু তুমি ইম্পর্টেন্টগুলোকে আগে শেষ করে তারপরে কম ইম্পর্টেন্টগুলোতে যেতে পারবা, ফলে তোমার প্রস্তুতি হবে গোছানো। আর সততার থেকে আমরা এই যে ম্যাটেরিয়ালসগুলো আছে, এই ম্যাটেরিয়ালসগুলো প্রস্তুত করতেছি, খুব দ্রুতই তোমাদের হাতে ম্যাটেরিয়ালসগুলো পৌঁছে যাবে। তো তোমরা এইগুলো আমাদের পক্ষ থেকে পাবা। তো চলো আমরা কটা নৈবেত্তিক সলভ করি। প্রথমে আছে টাইপ 1 নৈবেত্তিকগুলো। দেখো, মানুষের হৃৎপিণ্ড কোন প্রকোষ্ঠের প্রাচীর সবচেয়ে পুরু? তাহলে তোমরাই বলো, আমি একটুকে বলে আসছি যে বাম ভেন্ট্রিকল কাজ করে বেশি, তাহলে এটা কী হবে, বাম নিলয় হবে। একটু আগে বলেই আসছি। আর দেখো, আমি যেগুলো বলছি সেগুলো বাইরে থেকে আসবে না। যেমন এখন আমি কোন টপিকটা নিছি, টপিক আমি মানুষের হৃৎপিণ্ড নিছি, যেটা আমি মাত্র পরে আসলাম। দেখো, আমি যেগুলো বলছি সেগুলো বাইরে থেকে কিছু আসতেছে না। হৃৎপিণ্ডের ডান রোলিন্দ ডান নিলয় সংযুক্ত কবাটিকার নাম কি? ট্রাইকাসপিড কবাটিকা, এইমাত্র পরে আসছি। তারপরে দেখো, হৃৎপিণ্ড কোনটি হৃৎপিণ্ডকে বিভিন্ন প্রকোষ্ঠে ভাগ করে? তাহলে হৃৎপিণ্ডের ভিতরের লেয়ার কোনটা? ভিতরের লেয়ার হচ্ছে অ্যান্ডোকার্ডিয়াম। তাহলে অ্যান্ডোকার্ডিয়াম হৃৎপিণ্ডকে বিভিন্ন প্রকোষ্ঠে ভাগ করে। শেষ। দেখো, হৃৎপিণ্ডে মাইট্রাল কবাটিকা কোথায় অবস্থিত? তখন বলছিলাম কি যে ওই যে ট্রাইকাসপিড কবাটিকা, বাইকাসপিড কবাটিকা 5 স্টার কোশ্চেন। দেখো বারবার আসতেছে না? মাইট্রাল কবাটিকা নিম্ন উল্লেখিত কোথায় অবস্থিত? বাম অলিন্দ বাম নীল ছিদ্র মুখে। শেষ। তারপর দেখো, একজন পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ড প্রয়োগের প্রস্থ যথাক্রমে তোমরা দেখতে বলছিলাম, সেটা কী ছিল, 12 ইঞ্চি ও 8 ইঞ্চি। তাহলে এইটাও কিন্তু পড়াইছি তোমাদের। দেখো, এই প্রশ্নগুলো আজমল স্যারের বই থেকে সরাসরি আসছে, সরাসরি আসন্ন ভিত্তিক। এই প্রশ্নগুলো যদি তুমি আগে সলভ করো তাহলে তোমার বেসিকটা স্ট্রং হয়ে গেল। তারপরে যদি তুমি আস্তে আস্তে ধাপে ধাপে টাইপ 2 টাইপ 3-তে যাও, তাহলে তোমাদের একটা গোছানো প্রস্তুতি হবে। তো 6 নম্বরে দেখো, ভ্রূণ অবস্থায় কখন হৃদস্পন্দন শুরু হয়? 4র্থ সপ্তাহ। তোমাদের দেখো, তোমাদের নতুন বই দেখো 4র্থ সপ্তাহ দেওয়া আছে। এই তোমাদের নতুন বইতে আমরা একটু দেখি। তোমাদের আগের বইতে হয়তো এই 4র্থ সপ্তাহ ছিল না। তোমাদের নতুন যে বইটা আছে, তোমাদের বইতে বিভিন্ন সময় তথ্য আপডেট হয়, সেজন্য তোমরা যখন পড়বা একদম নতুন আপডেটেড বই নিবা। কারণ কি, কিছু তথ্য চেঞ্জ হয়, মানে একটা তথ্য চেঞ্জ হয়েছে তুমি সেটা জানো না, সেজন্য তোমার একটা নাম্বার ছুটে গেলো। একটা নাম্বার কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অনেক। এই একটা নাম্বারের জন্য তোমার কলেজ চেঞ্জ হয়ে যাবে, তোমার চান্স মিস হয়ে যাবে। তো সেটা যাতে না হয়, আমি দাগাইছিলাম এই নৈবেত্তিকটা এখানে, তোমাদের এখানে এই যে এইখানে দেখো, ভ্রূণ অবস্থায় মাতৃগর্ভে 4 সপ্তাহ থেকে হৃদস্পন্দন শুরু হয়। ঠিক আছে, তাহলে তোমরা দুইটা আগের বইটা একটু দেখে রাখতে পারো, যেহেতু এটা আগের মেডিকেলে আসছে। কিন্তু নতুন আপডেটটাই তোমাদের মাথায় বেশি রাখবা। ঠিক আছে, তারপর চলো, মানুষের হৃৎপিণ্ড যে ঝিল্লি দ্বারা আবৃত থাকে, এটা আমি তোমাদের বলছি যে পেরিকার্ডিয়াম। মানুষের হৃৎপিণ্ডের আবরণের ঝিল্লির নাম কি? পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম আর 2 প্রকার, তখন তোমার পেরিকার্ডিয়াম, সিরাস পেরিকার্ডিয়াম, এগুলো বলছি। তাহলে দেখো, বাকি 3টা কিন্তু প্রাচীরের অংশ। তোমাদের প্রাচীর আর আবরণের পার্থক্য কিন্তু আগে বলে দিছি। তাহলে যখন বলছে আবৃত থাকে, যখন আমাকে বলছে আবৃত থাকে, তাহলে আবৃত থাকে বললে আমি কোনটা বুঝবো? অবশ্যই আমি পেরিকার্ডিয়ামকে বুঝবো। তাহলে চলো, টাইপ 1-এর আমরা অনেকগুলো নৈবেত্তিক সলভ করলাম। এবার আমরা টাইপ 2-তে যাই। দেখো, যে দুটো শিরা গঠন মিলিত হয়ে ইন্ডোমিনেট শিরা গঠিত হয়, তাহলে দেখো এই যে নৈবেত্তিকগুলো, এই নৈবেত্তিকগুলো কিন্তু আসার সম্ভাবনা কম। এই নৈবেত্তিকগুলো তুলনামূলক টাফ হয়, একটু রেয়ার হয়, এবং এই নৈবেত্তিকগুলো টিচাররা কী করবে না, সচরাচর দিবে না। মনে করো যে তোমার বায়োলজির 30টা প্রশ্নের মধ্যে 2টা বা 3টা আসবে এই ধরনের টাইপ 2 নৈবেত্তিক। তাহলে টাইপ 2 নৈবেত্তিকগুলো তুমি কী করবা, তোমার আগে ওই 27টাকে টার্গেট করতে হবে, যে টাইপ 2 নৈবেত্তিক আসবে আমার 3টা, আর টাইপ 1 আর 3 থেকে আসবে 27টা। তাহলে তুমি কী করবা, আগে ওই 27টাকে টার্গেট করবা। ওই 27টা কমপ্লিট হলে দেন তুমি টাইপ 2-তে আসবা, যখন তোমার প্রস্তুতি আরও ভালো করা প্রয়োজন। এভাবে কী করবা, তুমি গোছানো প্রস্তুতি করবা। কারণ কি, কাটমার্কটা তোমার জন্য বেশি ইম্পর্ট্যান্ট। এবং সততার পক্ষ থেকে আমরা সবসময় বলে আসছি যে কাটমার্ক তুলতে আমরাই সেরা। অন্যান্য অনেক জায়গায় তোমাদের কী করানো হবে, 2-3টা বই আগে হাতে ধরে দিয়ে বলা হবে যে 2-3টা বই পড়ো। কিন্তু তুমি যে এই 2-3টা বই পড়তে গিয়ে নিজের কাটমার্কটা হারাইতেছো, ঢাকা মেডিকেল করতে গিয়ে নিজের কাটমার্কটাই হারিয়ে ফেলতেছো, সেটা করা যাবে না। আমাকে আগে কাটমার্ক ইনশিওর করতে হবে, দেন ঢাকা মেডিকেল সলিমুল্লাহ আমি টার্গেট করবো। ঠিক আছে, তাহলে 2টা শিরা যে মিলিত হয়ে ইন্ডোমিনেট শিরা গঠিত হয়, তার মধ্যে একটি হলো এক্সিলারি শিরা।
দুঃখিত, সাবক্লেভিয়ান শিরা, সাবক্লেভিয়ান শিরা। তারপরে আসো, একজন পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ডে অ্যাবেগ সাধারণত কোন প্রাচীর ফাঁকে অবস্থান করে? এটা আজমল স্যারের বইতেও আছে, তবে এটা বাম পঞ্চম হবে। আজমল স্যারের বইতে আছে বাম পঞ্চম ও ষষ্ঠ কশেরুকার ফাঁকে, এবং আমাদের আলিম স্যারের বইতে দেওয়া আছে এটা বাম দিকে পঞ্চম কশেরুকার ফাঁকে। তো সেটা আমরা পড়বো। আর ফোসা ওভালিস, ফোসা ওভালিস আমাদের হৃৎপিণ্ডের আন্তঃলিঙ্গ পর্দার কাছে দেখা যায়। ফোসা ওভালিস যেগুলো বললাম যে টাইপ 2 নৈবেত্তিকগুলো একটু ক্রিটিক্যাল হবে এবং অ্যাডভান্স লেভেলের হবে। যেমন ফোসা ওভালিস জিনিসটা কি, এটা পড়তে হলে তোমাকে মেডিকেল অ্যানাটমি পড়তে হবে, কিন্তু আপাততের জন্য তোমরা সহজভাবে জেনে রাখবা যে ভ্রূণের হৃৎপিণ্ডের আন্তঃলিঙ্গ পর্দার গাত্রে ফোসা ওভালিস পাওয়া যায়। তো এবার আমরা টাইপ 3 নৈবেত্তিকগুলো সলভ করি। দেখো টাইপ 2 নৈবেত্তিক কিন্তু আমরা টাইপ 1 এর তুলনায় কম রাখছি, কারণ কি এগুলো আসে কম, ইম্পর্টেন্ট কম, সেই জন্য আমরা এগুলো কম রাখছি। তবে যেই কয়েকটা তোমাদের না জানলেই না, সেগুলো আমরা তোমাদের জন্য রাখছি। সব দিক দিয়ে আমরা ব্যালেন্স করার চেষ্টা করতেছি যাতে তোমরা কাটমার্কটা না হারাও। এবার আসো, হৃৎপিণ্ডের কোন কবাদিকে 3টি কাজ থাকে না? তোমাদের হৃৎপিণ্ডের কবাদিকার একটা ছবি দেখাইছিলাম না আমি? ছবিটা দেখে তোমরা মনে করো যে কোনটা 3 পাল্লা বিশিষ্ট, কোনটা 2 পাল্লা বিশিষ্ট। একমাত্র বাম ভেন্ট্রিকুলার কবাডিকাটা ছিল বাইকাসপিড, তাহলে এর অ্যান্সার কি হবে? বাম ভেন্ট্রিকুলার কবাডিকা হবে। তারপরে দেখো, ডাললিন্দ প্রসারিত হলে অগ্রদেশীয় মহাদেশ শিরার মাধ্যমে দেহের সামনের অঞ্চল থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিম্নের কোন অলিন্দে ফিরে আসে? তাহলে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কোন অলিন্দে ফিরে? আমি একদম স্পষ্ট তোমাদের ঘোষণা করে দিচ্ছি যে ডান অলিন্দে রক্ত ফিরবে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। তাহলে এগুলো কী হবে, ওই ফ্লো চার্ট থেকে তোমরা যখন ছবিটা দেখবা ভিজুয়ালাইজ করবা এবং এগুলো নিয়ে চিন্তা করবা যে কীভাবে আমাদের রক্তটা ফ্লো করে, তখন তোমরা এই ধরনের টাইপ 3 নৈবেত্তিক সলভ করতে পারবা। মুখস্থ করে করে টাইপ 3 নৈবেত্তিক সলভ করা মুশকিল, কারণ তুমি যদি বসে বসে খালি মুখস্থ করো যে ডান নিলে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফিরে ফিরে ফিরে, তাহলে এভাবে ডান নিলে থেকে বের হয় কোথায়? হ্যাঁ, তারপরে ডান অলিন্দে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফিরে, যদি তুমি বসে বসে খালি মুখস্থ করে যে ডান অলিন্দে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফিরে ফিরে, তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যে তোমাদের ডান অলিন্দে কোথায় ফিরতেছে, ডান অলিন্দ থেকে বের হয়ে কোথায় যেতেছে, ডান নীলে থেকে কোথায় ঢুকতেছে, ডান নীলে থেকে বের হয়ে কোথায় যাচ্ছে। এভাবে 10টা 15টা নৈবেত্তিক তোমাদের আছে যে কোথা থেকে বের হচ্ছে কোথায় ঢুকতেছে। এভাবে 15টা কিন্তু তুমি মুখস্থ করে পারবা, কিন্তু একবার যদি তুমি সার্কিটটা বুঝে যাও তাহলে তোমার 15-16টা নৈবেত্তিক একবার কমপ্লিট। টাইপ 3 নৈবেত্তিক করার জন্য কী করতে হবে? তোমাকে মুখস্থ না করে বুঝতে হবে, বুঝে জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে হবে, জিনিসটা কনসেপ্টটা বিল্ড করতে হবে, দেন তুমি টাইপ 3 নৈবেত্তিক সলভ করতে পারবা। যে টাইপ 3 নৈবেত্তিক আলাদা করার মাধ্যমে কোন জায়গায় কনসেপ্ট বিল্ড করতে হবে সেটা তোমাদের জন্য আমরা ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে সেই জায়গাগুলো তোমরা কনসেপ্ট ক্লিয়ার করবা, আর যেগুলো টাইপ 1 আছে সেগুলো কনসেপ্ট ক্লিয়ার না, বরঞ্চ তোমরা মুখস্থের উপর জোর দিবা। আর আরেকটা নৈবেত্তিক সলভ করেছি, নিজের কোন উত্তরই সঠিক নয়। দেখো, অলিন্দে আগন্ত শিরাগুলি প্রবেশপথ কবাটিকাবিহীন, তাহলে অলিন্দে আগত শিরাগুলির প্রবেশপথ কবাটিকাবিহীন। হ্যাঁ, একমাত্র আমার ইনফিরিয়র ভেনা কাভা বাদে সবগুলা শিরার প্রবেশপথই কবাটিকাবিহীন, এটা একটা সত্যি কথা, মোটামুটি সত্যি আর কি, কিছুটা একটু মিথ্যা আছে কিন্তু মোটামুটি সত্যি ধরে নেওয়া যায়। ডান নীল থেকে পালমোনারি ধমনী শুরু হয়, দেখো এগুলো কিন্তু সব কনসেপ্ট বিল্ড আপ করার প্রশ্ন। ডান নীল থেকে পালমোনারি ধমনী শুরু হয়, এটা সত্যি। মাইট্রাল কবাটিকা ডান অলিন্দ ডান নীলের মাঝখানে থাকে, এটা একেবারে একটা মিথ্যা, কারণ ডান অলিন্দ ও ডান নীলের মাঝখানে আমার ট্রাইকাসপিড কবাটিকা থাকে, ডান অলিন্দ ও ডান নীলের মাঝখানে ট্রাইকাসপিড কবাটিকা থাকে, ঠিক আছে। আর সেই জন্য এটা হবে আমার সি নাম্বারটা। তারপরে চতুর্থ অপশনটা তোমরা পড়ে দেখবা, কারণ এই ধরনের কনসেপ্ট বিল্ড আপ বা ক্রিটিক্যাল নৈবেত্তিকগুলো বৈশিষ্ট্য হচ্ছে যে এইগুলো তোমার কনফিউজ করে দিবে। সেই জন্য কনফিউজ যাতে না হও, যাতে তুমি পারা নৈবেত্তিকটা ভুল না করো, সেই জন্য তুমি 4টা অপশনই পড়বা, 4টা অপশনে পড়বা, যাতে তোমাদের এই ধরনের নৈবেত্তিক ভুল না হয়। তো আজকে আমরা এই পর্যন্তই ক্লাসটা নিব। তো সহজতার সাথে তোমরা থাকো, তোমরা এই ধরনের ক্লাস আরও বেশি পাবা, ফ্রি ক্লাস পাবা, সাথে এই ধরনের ম্যাটেরিয়ালসগুলো পাবা। তো সহজতার সামনে যে ফ্রি ক্লাসগুলো আসছে সেগুলো তোমরা দেখো। তো আজকে আমরা এই পর্যন্ত রাখবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।